ইয়ে করা মুশকিল। আচ্ছা ঠিক আছে, আমাকে আরেকদিন টাইম দাও, আমি দেখি আজকে আমি ট্রাই করব ইন্ডিভিজুয়ালি ইমেলগুলো করে দিতে। আমাকে এখন এই মুহূর্তে কারো মেইল করার দরকার নাই, আমি যদি আজকের মধ্যে দেখো যে ইনভাইটেশন পাঠাই নাই তাহলে আমাকে একটা মেইল করে দিও। ওকে জি ম্যাম, আসলে জি ম্যাম, ঠিক আছে। ওকে আচ্ছা, যারা আজকে ক্লাসে প্রথম জয়েন করলে, লাস্ট ক্লাসে ছিল না, তাদের জন্য বলতেছি আমাদের এটা হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স। তোমরা হচ্ছে সেকশন এ এবং আমার নাম হচ্ছে রুবাইয়া। তো লাস্ট ক্লাসে আমরা আসলে প্রিলিমিনারি কিছু ডিসকাশন করেছি, খুব বেশি ডিটেলসে যাইনি। আজকে থেকে বেসিক্যালি আমাদের কারিকুলামের মেইন টপিকগুলো পড়া শুরু হবে। সো আর লাস্ট ক্লাস যদি কেউ মিস করে থাকো তাহলে তোমরা কিন্তু চাইলে রেকর্ডিংটাও দেখে নিতে পারবা। বেসিক্যালি লাস্ট ক্লাসে আমরা কোর্সটা নিয়ে কথা বলেছি, দ্যাট ইজ এআই কবে থেকে শুরু হলো, এআই এর হিস্ট্রি কি, এআই ডেফিনিশন কি, এবং এখন রাইট নাও আমাদের রিয়েল ওয়ার্ল্ডে আমরা কোন কোন ক্ষেত্রে এআই ইউজ করে থাকি, এই টপিকগুলো নিয়ে আমরা লাস্ট ক্লাসে কথা বলেছি। তো আজকের ক্লাসে যেটা হবে সেটা হচ্ছে আমরা আজকের ক্লাসে আসলে আমাদের কারিকুলামের যে মেইন টপিকগুলো সেগুলো একটু স্টার্ট করব। তো রেকর্ডিং এর ব্যাপারে যে আমি কিন্তু যে ক্লাসের যে রেকর্ডিং গুলো হবে সেগুলো সব একটা ফোল্ডারে, ড্রাইভের একটা ফোল্ডারে সেভ থাকবে, এবং ফোল্ডারের লিংকটা কিন্তু আমি অলরেডি ইএলএমএস এও দিয়ে দিয়েছি, প্লাস আমি অনেককে অ্যাক্সেস দিয়ে ইনভাইটেশনও পাঠিয়ে দিয়েছি। তো তোমরা কি অ্যাক্সেস করতে পারছো? ক্যান ইউ অ্যাক্সেস দ্য ফোল্ডার? জি ম্যাম। জি ম্যাম, আচ্ছা আচ্ছা, দ্যাটস গ্রেট, তোমরা অ্যাক্সেস করতে পারছো, খুবই ভালো। তো আমি চেষ্টা করব যেদিন ক্লাস হবে ওই দিন বা মানে উইদিন 24 আওয়ার্স রেকর্ডিংটা যেন ওই ফোল্ডারে আপলোড হয়ে যায়। তো কখনো যদি আমি ভুলে যাই, যে যদি দেখো যে রেকর্ডিংটা আপলোড হয় নাই, আমাকে ইমিডিয়েটলি একটা রিমাইন্ডার ইমেল দিয়ে দিও, তাহলে আমি আপলোড করে দিব। অনেক সময় হতে পারে হয়তো অন্যান্য কাজের ভিড়ে আমি হয়তো ভুলে গেলাম আপলোড করতে। সো ডোন্ট ওয়েট, যদি দেখো উইদিন 24 আওয়ার্সও লেকচারটা আপলোড হয় নাই, জাস্ট গিভ মি অ্যান ইমেল, আমি ইমেল দেখলে তাহলে আপলোড করে দিব। সো ইট শুড বি রেগুলার, প্রতিদিনের লেকচারই আপলোড করে দেওয়া হবে। আর আমি কিন্তু আগেই বলেছি, আমি যদি রেকর্ডিং অন করতে ভুলে যাই তাহলে আমাকে একটু মনে করায় দিবা, যাতে করে এই জিনিসটা মিস্টেক না হয়। কারণ দেখা যায় অনেকে হয়তো ক্লাস অ্যাটেন্ড করতে পারলাম না, অথবা পরে দেখার প্রয়োজন হলো। অনলাইনে কিন্তু এটা একটা অ্যাডভান্টেজ, তোমার ক্যাম্পাসের ক্লাসে তো আসলে একটা ক্লাস সেকেন্ড টাইম করার সুযোগ নেই, কিন্তু অনলাইনে দিস ইজ অ্যান অ্যাডভান্টেজ। তুমি একটা টপিক বুঝলে না, তুমি চাইলে ওটা আরেকবার রিভিউ করতে পারো। সো দ্যাটস ওয়াই উই নিড দ্য ক্লাস রেকর্ডিংস। আচ্ছা, আমি আজকের ক্লাসটা শুরু করতেছি। লাস্ট ক্লাসে যে স্লাইডটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেই স্লাইডটা থেকেই শুরু করব, যদিও আজকের ক্লাসের জন্য আমি কোনো স্লাইড ফলো করব না। আজকের ক্লাসটা পুরোপুরি হোয়াইট বোর্ডে হবে। সো জাস্ট লেট মি শেয়ার দ্য স্লাইড দ্যাট আই শেয়ারড ইন দ্য লাস্ট ক্লাস। আমি কিন্তু স্লাইডটাও তোমাদের সাথে এলএমএস এ শেয়ার করে দিয়েছি, এবং বুক যেটা রেফারেন্স বুকের পিডিএফও আমি এলএমএস এ শেয়ার করে দিয়েছি। সো তোমরা এলএমএস এ ঢুকলে এগুলো সবই পেয়ে যাবা, ক্লাস রেকর্ডিং এর লিংক, রেফারেন্স বুকের পিডিএফ এবং প্রথম ক্লাসের স্লাইড। অল দিস থিংস আর অলরেডি আপলোডেড ইন এলএমএস, সো ইউ ক্যান ফাইন্ড ইট দেয়ার। Okay, so today we start here. লাস্ট ক্লাসে আমি অলরেডি বলেছিলাম যে আমাদের এই কোর্সের বেশিরভাগ ক্লাসই স্পেন্ড হবে, বা বেশিরভাগ টাইমই স্পেন্ড হবে অন ডিজাইনিং রেশনাল এজেন্টস। তো সেখান থেকে আজকে শুরু করতেছি। So first we are going to look at the basics of designing a rational agent. So what is a rational agent? A rational agent is some artificially intelligent entity that actually tries to maximize its expected utility. That means a rational agent is something that tries to get. আপনি কি কোনো স্লাইড শেয়ার করেছেন? হ্যাঁ, তোমরা কি দেখতে পাচ্ছ না? না ম্যাম। না ম্যাম। Okay, let me share again. Maybe some kind of technical issue. আমি বন্ধ করে আবার শেয়ার করি। Okay, can you see now? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Okay, that's great. Acha, let me continue. So a rational agent is someone or something or some entity that tries to achieve the best output possible. That is, when I give the agent a problem to solve,
its objective is always going to be trying to solve it in the best way possible, in the most efficient way possible. That is trying to achieve the maximum utility. That is what the definition of a rational agent is. So how is a rational agent designed? How can we design an agent or an entity? It doesn't matter whether that is a robot or a software or whatever. How can we design it so that it will always try to achieve the maximum utility? So this is actually the flowchart that is used while designing a rational agent. This is the most basic one. We can use different algorithms, different techniques, but this is the concept that is actually always used. So what is an agent? An agent is an entity that perceives and acts. Perceives and acts. Do we know the meaning of perceive? Perceive means to receive something or to get some input, to collect some input, to sense something. This is known as perceive. And act means to perform some action on the environment around you. So to perceive something means to sense something from the environment, and to act means to perform some action on the environment. So an agent has two operations. It can sense information from the environment and it can perform actions on the environment. So this is the basic flowchart. This is the basic flowchart that is used in case of designing a rational agent. You can look at it here. So an agent can perceive and act. So to perceive or to sense something from the environment, it has some apparatus that are known as sensors. The agent must have some apparatus or some parts associated with it through which it can sense information from the environment. We're going to look at examples so it will become clearer to you. And an agent must also have some actuators. So what are actuators? Actuators are parts or apparatus through which the agent can perform actions on the environment. So the agent must, since the agent needs to perceive information and it needs to also act on the environment, it needs to have two different types of apparatus. One is known as sensors, through which it can sense information from the environment, and the other type of parts is known as actuators, through which it can perform actions on the environment. Okay, so this is what makes up an agent. It must have some sensors and it must have some actuators. So how does a rational agent work? So this is how it works. The agent first collects some percepts or information or input from the environment through its sensors. So the first thing the agent does is to collect information or percepts from the environment through its sensors. Because obviously, if we give some problem to the agent to solve, it must first collect the relevant information. It must first have the relevant percepts or the required percepts from the environment before it can actually go on solving the problem. So the first thing the agent does is to collect the percepts from the environment through the sensors. That is, it uses its sensors to collect this information. After that, this is actually the processing block. That is, the agent must need to do some processing, or we must apply some sort of algorithm to actually get to the output from the input. So the agent collects the percepts, and using those percepts, it does some processing. The processing depends on what kind of problem we are giving the agent to solve. So it does some processing and it reaches the conclusion, or it reaches the output, or it achieves the output that is required or that is expected by solving the problem. So after achieving the output, what the agent does is it uses its actuators. It uses its actuators and it performs the required actions on the environment. So what are those actions? It depends on the problem that we have given the solve. If we only want the agent to give us some result of some calculation, so giving us the result is the action that the agent needs to perform. If we are designing an agent that needs to perform some sort of activity, then performing that activity is actually the actions that the agent needs to perform. So it depends. The actions also depend on what we want the agent to do. So কি হচ্ছে, এজেন্ট কিভাবে কাজ করবে? সে প্রথমে এনভায়রনমেন্ট থেকে পারসেপ্ট কালেক্ট করবে সেন্সর ইউজ করে,
তারপরে এই পার্সেন্ট গুলো বা এই কালেক্টেড ইনফরমেশন গুলো ইউজ করে সাম সর্ট অফ প্রসেসিং করবে, করে সে প্রবলেমটা সলভ করবে। প্রবলেম সলভিং হয়ে যাওয়ার পরে যে আউটপুটটা পাওয়া যাবে সেই আউটপুটটা এজেন্ট এনভায়রনমেন্টের উপরে অ্যাকশন হিসেবে পারফর্ম করবে। সো অ্যাকশন বলতে যে কোনো ফিজিক্যাল অ্যাকশন হতে হবে সেটা না, কোনো একটা আউটপুট সে শো করলো, দ্যাট ক্যান অলসো বি অ্যান অ্যাকশন। সো দ্য এজেন্ট উইল সেন্স ইনফরমেশন, প্রসেস ইট এন্ড পারফর্ম অ্যাকশনস অন দ্য এনভায়রনমেন্ট। এবং এটা কিন্তু একটা লুপের মতো বারবারও কিন্তু হতে পারে। ইটস নট নেসেসারি যে দ্যাট দিস ইজ এ ওয়ান টাইম থিং, দিস ক্যান কন্টিনিউ অন অ্যাজ আ লুপ। সে বারবারই ইনফরমেশন কালেক্ট করতেছে, অ্যাকশন পারফর্ম করতেছে, দেন এগেইন ইনফরমেশন কালেক্ট করতেছে, এগেইন অ্যাকশন পারফর্ম করতেছে, এভাবে এটা লুপের মাধ্যমে চলতে পারে। সো দিস ইজ হাউ বেসিক্যালি আ রেশনাল এজেন্ট ওয়ার্কস। সো when we are working on designing a rational agent, we must take into account these factors. What are those factors? The sensors of the agent, the actuators of the agent, the environment of the agent, what we want the agent to do. These are all actually really important factors before designing a rational agent, because these will all come into play when we want to design. What kind of environment the agent has to work in, what kind of sensors the agent has, what kind of actuators the agent has, all those things actually we need to determine before we go on to designing the actual algorithm. Okay, so in today's lecture we are going to talk about these things, the prerequisites of designing a rational agent. We are not going to go on to an actual algorithm today, that will come in the next class, I hope. But today we are going to talk about these prerequisites. That is, before going on designing a rational agent, we need to be very clear about these aspects, the sensors, the actuators, the environments, etc. So we are going to talk about those things today. So I am going to stop the slide here. Does anyone have any question? কারো কোনো কোয়েশ্চেন আছে এখন পর্যন্ত? আমি যে কথাগুলো বলেছি খুবই সিম্পল, নাথিং ডিফিকাল্ট। ওকে, তাহলে আমি স্লাইডটা স্টপ করে দিচ্ছি। স্লাইডটা আমাদের আর প্রয়োজন হবে না, উই হ্যাভ ডান হোয়াট উই নিডেড টু ডু। আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি একটু হোয়াইট বোর্ডে চলে যাব, অর্থাৎ তোমাদের যে জ্যাম বোর্ডটা আছে ওটাতে চলে যাব, এবং জ্যাম বোর্ডটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করব। কারণ এখন যে টপিকগুলো আমি পড়াবো, দ্যাট ইজ সেন্সরস, অ্যাকচুয়েটরস এন্ড এনভায়রনমেন্ট, সেগুলো আসলে কোনো স্লাইডে নাই, বাট আমাদের বইতে আছে। These are in the book, so I'm going to follow the book to provide you the lecture, but I need the whiteboard to do that. Okay, just a second. Okay, can everyone see the whiteboard? Yes, ma'am. Okay, that's great. Okay, so today the first topic that we are going to talk about is specifying 4 aspects of the task environment before designing a rational agent. তো একটা rational agent ডিজাইন করার আগে আমাদের 4টা জিনিস খুব ক্লিয়ারলি ডিটারমাইন করে নিতে হবে বা স্পেসিফাই করে নিতে হবে, 4 things. So what are those 4 things? So let me write them one by one. The first one is performance measure. I will explain them one by one. So the first thing that we need to specify before designing a rational agent is the performance measure of the agent. So what does performance measure mean? Performance measure means some sort of metric or some sort of unit that we can use to measure whether the agent is performing well or not. অর্থাৎ পারফরম্যান্স মেজার মানে হচ্ছে আমাকে কোনো একটা
কোন একটা কোয়ান্টিটি বা কোন একটা ইউনিট আমাকে ডিটারমাইন করে দিতে হবে বা ক্লিয়ারলি মেনশন করে দিতে হবে, যেটার মাধ্যমে আমি আসলে বুঝতে পারবো যে আমার এজেন্টটা কি ভালো পারফর্ম করতেছে নাকি খারাপ পারফর্ম করতেছে। অর if I have multiple agents to compare, then I can actually do the comparison using this performance measure. তো আমরা এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখলে এটা আরো ক্লিয়ার হবে। So let me first just point out the things that we need to specify. Acha, the second thing is the environment of the agent. We must also clearly specify the environment of the agent, that is the environment that the agent needs to work in. তো আমার এজেন্ট যে প্রবলেমটা সলভ করবে, ডেফিনেটলি এই প্রবলেমটা সলভ করার জন্য তাকে কোনো একটা এনভায়রনমেন্টের মধ্যে কাজ করতে হবে। অর্থাৎ দেয়ার মাস্ট বি সাম অবজেক্টস অর সাম থিংস দ্যাট দ্য এজেন্ট নিডস টু ইন্টারাক্ট উইথ। এজেন্টের কোনো একটা জায়গা থেকে তো ইনপুট কালেক্ট করতে হবে, কোনো একটা জায়গায় তার অ্যাকশনটা পারফর্ম করতে হবে। So all these things that the agent will need to interact with during solving the problem constitute its environment. So আমাকে তার এনভায়রনমেন্টটা খুব ক্লিয়ারলি ডিফাইন করে দিতে হবে। সো প্রথমত ডিফাইন করতে হবে এজেন্টের পারফরম্যান্স মেজার, সেকেন্ডলি ডিফাইন করতে হবে তার এনভায়রনমেন্ট। The third thing is the actuators, that is the parts or the apparatus through which the agent is going to perform actions on the environment. And the fourth thing is the sensors. So চারটা জিনিস: performance measure, environment, actuators and sensors. We must clearly specify these four things before we can design a rational agent to solve a problem. And these four things together are known as the PEAS specification. If you look at the first letters of each of these topics, you can see it is P, E, A and S. P for performance measure, E for environment, A for actuators and S for sensors. So these four things together are known as the PEAS specification, or sometimes known as the PEAS framework, whatever word we can use, or the PEAS description. I can say anything. So PEAS means performance measure, environment, actuators and sensors. So before designing a rational agent, we should be clear on these four things. এই চারটা জিনিসের ব্যাপারে ক্লিয়ার না হলে আসলে আমি এজেন্ট ডিজাইন করতে পারবো না। কারণ টোটালি আমি যে অ্যালগরিদমটা ইউজ করতে যাচ্ছি বা আমি যে প্রবলেমটা সলভ করতে যাচ্ছি, সেটার জন্য এই জিনিসগুলো কিন্তু আমার অবশ্যই লাগবে। আমি যদি প্রপার অ্যাকচুয়েটর সেন্সর প্রোভাইড না করি, আমি যদি এনভায়রনমেন্টটা যদি আমার প্রপার না হয়, আমার পারফরম্যান্স মেজারটা যদি ক্লিয়ারলি ডিফাইন না হয়, তাহলে কিন্তু এজেন্ট ডিজাইন করে আসলে কোনো লাভ নাই। কারণ আমি যে আউটপুটটা আমি ডিজায়ার করতেছি সেই আউটপুটটা কিন্তু আমি পাবো না ফ্রম দ্য এজেন্ট ইফ দিস থিংস আর নট ক্লিয়ারলি স্পেসিফাইড বিফোর। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের জন্য এটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। So the example that we are going to look at, just give me a second. Okay, so the example that we are going to look at আমরা যে এক্সাম্পলটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে, লেটস which one should we choose? Okay, let's think about a vacuum cleaner agent. এই এক্সাম্পলটা তোমাদের বইতেও আছে। This example is also explained in your textbook, so you can find it there. So let's talk about a vacuum cleaner agent. আচ্ছা, vacuum cleaner agent মানে কি? সাপোজ ধরে নাও যে তোমার দুইটা রুম আছে। So let me just go out of it for a second. ধরো সিচুয়েশনটা হচ্ছে এরকম। Okay, let's say you have got two rooms. একটা বাসার মধ্যে দুইটা রুম আছে, রুম এ এবং রুম বি। এখন তুমি একটা অটোমেটেড ভ্যাকুয়াম ক্লিনার ডিজাইন করতে যাচ্ছ। তোমার ভ্যাকুয়াম ক্লিনারটার কাজ হচ্ছে, সে প্রথমে কোনো একটা রুমে ঢুকবে। ধরো রুম এ তে ঢুকলো ভ্যাকুয়াম ক্লিনারটা। রুম এ তে ঢুকে সে প্রথমে চেক করে দেখবে whether room A is dirty or not. সো প্রথমে তার কাজ হচ্ছে রুমটাকে স্ক্যান করা, যে রুমটা কি ডার্টি নাকি ক্লিন। So if the room is dirty, then it will clean the room.
যেহেতু আমি একটা ভ্যাকুয়াম ক্লিনার এজেন্ট ডিজাইন করছি, সো অবভিয়াসলি এটার প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে ক্লিন করা। তো যদি রুম এটা ডার্টি হয় তাহলে সে রুমটা ক্লিন করবে, এবং রুমটা ক্লিন হয়ে গেলে, যখন রুমটা ক্লিন তখন সে পাশের রুমে চলে যাবে, দ্যাট ইজ রুম বি তে চলে যাবে। আর যদি রুম এটা প্রথম থেকে ক্লিন হয় তাহলে তার তো ক্লিন করার কিছু নেই, সে ডিরেক্টলি রুম বি তে চলে যাবে। রুম বি তে গিয়েও একই কাজ, সে হচ্ছে চেক করে দেখবে whether the room is dirty or not. If the room is dirty, it's going to clean the dirt, and when the room becomes clean, it's going to move back to room A again. এখন এটা রুম এ তে মুভ ব্যাক করতেও পারে, আবার সবগুলো রুম ক্লিন করা হয়ে গেলে তুমি এটাকে স্টপও করে দিতে পারো। সো দ্যাট ডিপেন্ডস অন হাউ ইউ ওয়ান্ট টু ডিজাইন দ্য ভ্যাকুয়াম ক্লিনার। কিন্তু ফর নাও আমরা ধরে নিচ্ছি যে এটা সুইচ করে করে কাজ করবে, অর্থাৎ একবার রুম এ তে যাবে, রুম এ ক্লিন করে আবার রুম বি তে যাবে, আবার রুম বি ক্লিন করে আবার রুম এ তে ব্যাক করে দেখবে নতুন কোনো ডার্ট আসলো কিনা। সো এটা দুইটা রুমের মধ্যে ভ্যাকুয়াম ক্লিনারটা ঘুরতে থাকবে নিজে নিজেই এবং ডার্ট ক্লিন করতে থাকবে। সো দ্যাট ইজ হোয়াট ইউ ওয়ান্ট টু ডিজাইন। তুমি এরকম একটা আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট vacuum cleaner agent design করতে চাচ্ছো। Okay, so now how can you do this? Let's see how this can be done. Okay, তো এই এজেন্টটা ডিজাইন করতে গিয়ে আমাদের ফার্স্ট অফ অল এই চারটা জিনিস মেনশন করতে হবে, দ্যাট ইজ হোয়াট দ্য পারফরমেন্স মেজার শুড বি, what the environment should be, what the actuators should be, and what the sensors should be. We should specify these things first. পারফরমেন্স মেজারে আমি সবার শেষে আসতেছি, কারণ এটা আসলে একটু ক্রিটিক্যাল। তো বাকি তিনটা আগে তোমাদেরকে বলে ফেলি, তোমরা ফ্যামিলিয়ারাইজ হয়ে যাও, তারপরে পারফরমেন্স মেজারটাতে আসতেছি। So let's specify the environment first. I think this is the easiest one. So I'm going to design an automated vacuum cleaner agent, the objective of which is to clean rooms. So what should be the environment? What is the environment that the vacuum cleaner agent will need to navigate through or will need to interact with while cleaning the rooms? Any idea? কেউ বলতে চাও এনভায়রনমেন্টে কি কি থাকবে? Dirt. Dirt, okay. Anyone? Anything else? Just think about the vacuum cleaner going through the rooms. What are the things that it needs to interact with? Position of vacuum cleaner. Not necessarily. আমি আসলে ভ্যাকুয়াম ক্লিনারের কথা বলছি না, আমি বলছি যে সে আউটসাইড এনভায়রনমেন্টে সে কিসের সাথে ইন্টারঅ্যাক্ট করবে সেটা বলছি। সো অবস্টাকলস আর অবজেক্টস অফ দ্য রুম, রুমে যে অবজেক্ট গুলো আছে সেগুলোর সাথে ডেফিনেটলি তাকে ইন্টারঅ্যাক্ট করতে হবে। রুমের ফ্লোর, যেহেতু সে ফ্লোর ক্লিন করবে, রুমের ওয়ালস বলা যেতে পারে, রুমের ডোর বলা যেতে পারে, যেহেতু সে এক রুম থেকে আরেক রুমে মুভ করবে। So all these things are actually aspects of the vacuum cleaner's environment. So these things make up the environment of the vacuum cleaner. Since the vacuum cleaner needs to navigate through the rooms and clean the rooms, so these are all things that the vacuum cleaner will need to interact with. And not only these things, there may be other things also, but we can just specifying a few major aspects of the environment is enough. তুমি যদি এনভায়রনমেন্টের মেজর অ্যাসপেক্ট যেগুলো, অর্থাৎ যেগুলো মাস্ট এনভায়রনমেন্টে থাকবেই, যেগুলোর সাথে ভ্যাকুয়াম ক্লিনারকে ডিল করতেই হবে, সেগুলো স্পেসিফাই করে দিলেই হচ্ছে। এছাড়াও অন্য কিছুও থাকতে পারে, সেগুলো তো আসলে ডিপেন্ডস অন সিচুয়েশন, তো সেগুলো হয়তো আমরা স্পেশালি ডিল করব, বাট দিস আর দ্য বেসিক অ্যাসপেক্টস অফ দ্য এনভায়রনমেন্ট। ওকে, নেক্সট থিং, হোয়াট আর দ্য অ্যাকচুয়েটার্স, অর্থাৎ ভ্যাকুয়াম ক্লিনারটা কিসের মাধ্যমে অ্যাকশন পারফর্ম করে। তো এটা ডিটারমাইন করতে হলে ফার্স্ট উই হ্যাভ টু থিংক অ্যাবাউট what are the actions that the vacuum cleaner performs on the environment. What are the actions? Can anyone tell me what are the actions that the vacuum cleaner performs? It takes the air in through a motor, using a motor. আচ্ছা, এত ডিটেইলসে যাওয়ার দরকার নাই, জাস্ট বেসিক্যালি what are the actions that it performs on the environment? Okay, how it performs সেটা দরকার নাই, what are the actions? Clean the whole room, ma'am. Definitely cleaning, it cleans the room. Any other action? It moves from room to room. Moves from room to room, exactly. So এটা কিন্তু দুইটা বেসিক অ্যাকশন পারফর্ম করে। একটা হচ্ছে গিয়ে ক্লিনিং দ্য রুম, ডেফিনেটলি ইট নিডস টু ক্লিন দ্য রুম, দ্যাট ইজ হোয়াই ইট ইজ ডিজাইনড ফর, and it also moves from room to room. So দুইটা অ্যাকশন, cleaning and movement, these are the two basic actions that the vacuum cleaner performs on the environment. So definitely if these are the actions that we are going to need to attach some sort of apparatus on the vacuum cleaner so that it can perform these
sort of actions. We have to equip the vacuum cleaner to perform these actions. So what kind of actuators we will need? Since it will move from room to room, we are going to need some sort of wheels. Wheels or maybe rollers, something that will help the vacuum cleaner to move from room to room. So let's say we are using wheels. And we are also going to need some sort of cleaning apparatus. So in general, I'm just going to write cleaning apparatus. It can be some sort of suction mechanism, or if we want to perform the cleaning through some other means, then we can also attach that sort of apparatus. So I didn't mention what sort of apparatus, but we are definitely going to need some sort of cleaning apparatus. We are definitely going to need to equip the vacuum cleaner with some sort of cleaning apparatus so that it can clean the room. So these are basically the actuators that are required for the vacuum cleaner. Since it has two actions, these two actuators should do the trick. Okay, sensors. Now we also need to equip the vacuum cleaner with some sensors so that it can sense information from the environment. So what kind of sensing does it need to do? It actually, like I said before, when it enters a room, it needs to scan the room, and it needs to check whether the room has dirt in it or not. So we definitely have to equip it with some sort of sensor so that it can sense that information, whether the room contains any dirt or whether the room is clean. So what kind of sensors do we need? Can anyone give an idea? What should we equip it with? A camera? Yeah, camera is a good sensor. We can equip the vacuum cleaner with some sort of camera if we are sensing the things visually. That is, the vacuum cleaner will enter the room and it will scan the room visually to check whether there is any dirt in the room or not. So a camera should do that trick. But sometimes it may be the case that we don't actually want to put a visual sensor on the vacuum cleaner. The visual sensor may pose some sort of issues. If the room has lots of corners and those things, the visual sensor might not work that well. There might be dirt in some corner where the visual sensor is actually not helping the vacuum cleaner to see the dirt. So for this reason, sometimes the vacuum cleaner is also equipped with some sort of local dirt sensor, maybe under the furniture or something, where the vacuum cleaner actually cannot see the dirt. So what kind of local dirt sensors? It can be like a surface texture sensor. Like the vacuum cleaner will move square by square in the room, and if the texture of some area is different from the normal floor, that is, the floor is usually smooth. So if the texture of some area is rough, the vacuum cleaner might sense that there is dirt on that surface and it might start cleaning immediately. So that can also be one option. So আমরা দুই ধরনের সেন্সরই দিতে পারি। একটা হচ্ছে ক্যামেরার মাধ্যমে সে ভিজুয়ালি সেন্স করতে পারবে যে রুমে কোনো ডার্ট আছে নাকি নাই। আরেকটা হচ্ছে সারফেসের টেক্সচার থেকে সে লোকাল ডার্ট সেন্সর আমরা তাকে দিয়ে দিব, সে যখন একটা এরিয়ার উপর দিয়ে মুভ করবে তখন সে সারফেসের টেক্সচার থেকে বুঝতে পারবে যে ওখানে কোনো ডার্ট আছে নাকি নাই। যদি স্মুথ টেক্সচার হয় তাহলে বুঝতে হবে দ্য এরিয়া ইজ ক্লিন, আর যদি দেখা যায় যে রাফ টেক্সচার তাহলে বুঝতে হবে যে ওখানে কিছু ডার্ট আছে এবং সেগুলো ক্লিন করতে হবে। তখন সে ইমিডিয়েটলি তার সাকশন মেকানিজম অন করে এরিয়াটা ক্লিন করে ফেলবে। সো দুই ধরনের সেন্সরই দেওয়া পসিবল। আমরা চাইলে যে কোনো এক ধরনেরও দিতে পারি। ইট ডিপেন্ডস অন হোয়াট আওয়ার বাজেট ইজ এন্ড থিংস লাইক দ্যাট। সো আমরা এনভায়রনমেন্টটা স্পেসিফাই করে ফেললাম, আমরা অ্যাকচুয়েটর গুলো স্পেসিফাই করে ফেললাম, আমরা সেন্সর গুলো স্পেসিফাই করে ফেললাম। নাও লেটস কাম টু দ্য পারফরমেন্স মেজার। ওকে, সো পারফরমেন্স মেজার আমরা যখন ডিজাইন করব কোনো একটা প্রবলেমের জন্য বা কোনো একটা আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট এজেন্টের জন্য, তখন আমাদেরকে কিন্তু এটা খুবই কেয়ারফুলি ডিজাইন করতে হবে। কেয়ারফুলি ডিজাইন করতে হবে বলছে এই কারণে যে পারফরমেন্স মেজারটা দিয়ে আমরা আসলে জাজ করব যে আমাদের এজেন্ট কি ভালো কাজ করতেছে নাকি খারাপ কাজ করতেছে। সো দ্যাটস ওয়াই ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ডিজাইন দ্য পারফরমেন্স মেজার কিপিং ইন মাইন্ড হোয়াট উই ওয়ান্ট ফ্রম দ্য এজেন্ট। তার মানে আমরা এজেন্টের কাছ থেকে কি চাচ্ছি, আমাদের এক্সপেকটেশন কি, সেটার উপর বেস করে আমার পারফরমেন্স মেজারটা ডিজাইন করতে হবে। Now let me give you an example. Suppose এই ভ্যাকুয়াম ক্লিনারটার জন্য আমি একটা পারফরমেন্স মেজার ডিজাইন করলাম। পারফরমেন্স মেজারটা হচ্ছে এরকম যে অ্যামাউন্ট অফ ডার্ট ক্লিনড in an hour.
এটা হচ্ছে আমার পারফরমেন্স মেজার, অ্যামাউন্ট অফ ডার্ট ক্লিনড ইন অ্যান আওয়ার। অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে আমি 1 ঘন্টা ভ্যাকুয়াম ক্লিনারটা চালাবো। এখন 1 ঘন্টার মধ্যে যদি দেখা যায় সে অনেক বেশি পরিমাণে ডার্ট ক্লিন করে ফেলেছে, তাহলে বুঝতে হবে সে একটা ভালো ভ্যাকুয়াম ক্লিনার। আর যদি দেখা যায় সে অল্প ডার্ট ক্লিন করেছে, তাহলে বুঝতে হবে সে একটা খারাপ ভ্যাকুয়াম ক্লিনার। সো সাপোজ আমার কাছে 3টা ভ্যাকুয়াম ক্লিনার আছে, 3টাই আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট। তো আমি সিমিলার টাইপ অফ এনভায়রনমেন্টে আমি 3টা ভ্যাকুয়াম ক্লিনারকে রান করব 1 ঘন্টা করে। ভ্যাকুয়াম ক্লিনার এ, ভ্যাকুয়াম ক্লিনার বি এবং ভ্যাকুয়াম ক্লিনার সি, 3টাকে আমি রান করব। রান করার পরে যেটা সবচেয়ে বেশি পরিমাণ ডার্ট ক্লিন করতে পারবে সেটা হচ্ছে উইনার। ওকে, তো আমি এরকম একটা পারফরমেন্স মেজার ডিজাইন করলাম যে যে ভ্যাকুয়াম ক্লিনারটা সবচেয়ে বেশি অ্যামাউন্টের ডার্ট ক্লিন করবে তাকে আমি উইনার ঘোষণা করব, সে সবচেয়ে ভালো ভ্যাকুয়াম ক্লিনার। এখন এই পারফরমেন্স মেজারটার প্রবলেমটা কি দেখো, সাপোজ আমি যখন ডিজাইনার 3জন আলাদা ডিজাইনারকে আমি ভ্যাকুয়াম ক্লিনার ডিজাইন করতে দিয়েছি, তো একজন করলো কি, প্র্যাঙ্ক করে আমাকে একটা ভ্যাকুয়াম ক্লিনার ডিজাইন করে দিল যেটার কাজ হচ্ছে রুমের কোনো একটা এরিয়াতে গিয়ে ডার্ট ক্লিন করা, এবং ক্লিন করার পরে ওই কর্নারে দাঁড়িয়েই সে ওই ডার্ট গুলো আবার রুমে ফেলে দিচ্ছে, আবার ক্লিন করতেছে, আবার ফেলে দিচ্ছে, আবার ক্লিন করতেছে, আবার ফেলে দিচ্ছে এবং আবার ক্লিন করতেছে। বাকি রুম পুরোটাই কিন্তু ডার্টি। বাট এট দ্য এন্ড অফ দ্য আওয়ার এই ভ্যাকুয়াম ক্লিনারটাই কিন্তু উইনার হবে। কেন এটা উইনার হবে? কারণ যেহেতু সে সেম ডার্ট বারবারই ড্রপ করতেছে, ক্লিন করতেছে, ড্রপ করতেছে, ক্লিন করতেছে, সো আলটিমেটলি তার অ্যামাউন্ট অফ ডার্ট ক্লিনড ইন অ্যান আওয়ার এটা কিন্তু তার বেশি হয়ে যাবে। কারণ বাকি ভ্যাকুয়াম ক্লিনার গুলো তো রুমের মধ্যে মুভ করতেছে, ডার্ট খুঁজতেছে, তারপরে ডার্ট ক্লিন করতেছে, সো ডেফিনেটলি তারা যতটুকু ডার্ট ক্লিন করবে এই ভ্যাকুয়াম ক্লিনারটা কিন্তু তার চাইতে বেশি ডার্ট ক্লিন করবে, কারণ সে তো সেম ডার্টটাই বারবার ক্লিন করতেছে। So according to our performance measure, this one is going to be the winner. But at the end of the hour, এই ভ্যাকুয়াম ক্লিনারের রুম কিন্তু ডার্টি থাকতেছে, বাকিদের রুম কিন্তু ক্লিন হচ্ছে। So clearly this is not a good performance measure. এটা কিন্তু ভালো পারফরমেন্স মেজার হলো না, কারণ আমরা যেটা চাচ্ছি সেটা তো এই পারফরমেন্স মেজার রিফ্লেক্ট করছে না। আমরা আসলে কি চাচ্ছি? বেশি ডার্ট ক্লিন করুক, এটা তো আমরা চাচ্ছি না। We want our rooms to be clean. আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে রুমগুলো আছে, যে রুমগুলো আমার ভ্যাকুয়াম ক্লিনার ক্লিন করবে, সেই রুমগুলো যেন সবসময় ক্লিন থাকে। দ্যাট ইজ আওয়ার এক্সপেকটেশন। সো ডেফিনেটলি দিস ইজ নট আ গুড পারফরমেন্স মেজার। এটা আমরা ইউজ করব না, কারণ এটা আমাদের এক্সপেকটেশনকে রিফ্লেক্ট করে না। সো আ বেটার পারফরমেন্স মেজার উইল বি পার্সেন্টেজ অফ রুম area clean at specific intervals. Percentage of room area clean at specific intervals. এটা মানে হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময় পরে, সেটা 1 ঘন্টা পর পরও হতে পারে, 30 মিনিটস পর পরও হতে পারে, আমি রুমটা চেক করব। রুমটা চেক করে স্ক্যান করে আমি দেখব যে রুমের কতটুকু এরিয়া ক্লিন আছে। এখন সাপোজ আমি 3টা ভ্যাকুয়াম ক্লিনারকে আগের মতোই আমি সেম এনভায়রনমেন্টে রান করলাম, তো 1 ঘন্টা পরে আমি চেক করে দেখলাম যে রুম কতটুকু ক্লিন আছে। তো দেখা গেল ভ্যাকুয়াম ক্লিনার এ রুমের 80% এরিয়া ক্লিন রাখতে পেরেছে, ভ্যাকুয়াম ক্লিনার বি 40% এরিয়া ক্লিন রাখতে পেরেছে, আর ভ্যাকুয়াম ক্লিনার সি 90% এরিয়া ক্লিন রাখতে পেরেছে। তাহলে আমি ডেফিনেটলি বলবো ভ্যাকুয়াম ক্লিনার সি ইজ দ্য বেস্ট ওয়ান, বিকজ ইট ইজ কিপিং দ্য রুমস ক্লিন। ওকে, সো আমার এক্সপেকটেশন হচ্ছে রুমগুলো যেন ক্লিন থাকে, এই কারণে রুমের কতটুকু এরিয়া ক্লিন আছে সেটা চেক করে আমি ডিটারমাইন করব whether the vacuum cleaner is working well or not. So if it is satisfactory, if most of the area of the room is clean, then আমি বলবো যে the vacuum cleaner is working well. If the vacuum cleaner is not performing well, then I might need to change the design or something to make it work better. Okay, so আমরা 4টা জিনিস স্পেসিফাই করে ফেললাম for a automated vacuum cleaner agent: the performance measure of the agent, the environment of the agent, the actuators, and the sensors. So is there any question from anyone? Any question? Okay, so if there are no questions, আমি ধরে নিচ্ছি যে তোমরা এটা মোটামুটি ভাবে বুঝতে পেরেছো। So we are going to look at one more example for the PES specification, then we will move on to other topics, that is the next topic in our curriculum. Okay, let's look at one more example.
Okay, so the example we are going to look at is the automated taxi. Let's look at this one. Automated taxi. I already talked with you about this in the last class about Google self-driving car. That is, let's say we want to design an agent that is an automated driver agent. তার মানে আমি একটা এজেন্ট ডিজাইন করতে চাচ্ছি যেটা কার ড্রাইভ করতে পারবে, কার নেভিগেট করতে পারবে এবং কোনো একটা সোর্স থেকে ডেস্টিনেশনে পৌঁছাতে পারবে। দ্যাট ইজ আমি একটা ড্রাইভারলেস ট্যাক্সি ডিজাইন করতে চাচ্ছি। এটা ডিজাইন করার জন্য তার PEAS ফ্রেমওয়ার্কটা আমি প্রথমে স্পেসিফাই করতে চাচ্ছি। সো হোয়াট শুড বি দ্য পারফরমেন্স মেজার? আমার এখানে এক্সাক্ট কোয়ান্টিটি বলার দরকার নাই, আমি জাস্ট আমার এক্সপেকটেশন কি কি ড্রাইভারের থেকে সেটা মেনশন করলেই হবে। সো হোয়াট ডু ইউ এক্সপেক্ট ফ্রম দ্য এজেন্ট? হোয়াট আর দ্য এক্সপেকটেশনস? আমাকে ডেস্টিনেশনে পৌঁছে দেবে। ওকে, ডেস্টিনেশনে পৌঁছে দিবে ডেফিনেটলি। এনিথিং এলস? মানে কোনো অ্যাক্সিডেন্ট হবে না এই টাইপের। এক্স্যাক্টলি। সো রিচেস Time. একটা ফ্যাক্টর yes, হবে। time can be one thing. So reaches destination safely. তারপরে timely. Okay, time can be one factor. Definitely comfortably. What's your Following fare? rules. তবে taxi fare? ম্যাম Following rules. মানে রুলগুলো সব ফলো করে, এটা আমাকে এনশিওর করতে হবে। ওকে, মেবি চিপলিও বলতে পারি, আমি যদি চাই যে সে আমাকে সবচেয়ে চিপ রুট দিয়ে নিয়ে যাবে সেটাও হতে পারে, দ্যাট ইজ অলসো পসিবল। ওকে, সো তাহলে এই জিনিসটা আমি চাচ্ছি যে এই জিনিসগুলো যেন আমার এজেন্ট আমাকে প্রোভাইড করে। আচ্ছা, হোয়াট ইজ দ্য এনভায়রনমেন্ট অফ দ্য এজেন্ট? এজেন্টের এনভায়রনমেন্টে কি কি থাকবে? রোড ম্যাম, রোড স্টপেজ, স্টার্টিং, ইয়েস, রোডস থাকবে, অবস্টাকলস থাকবে, স্টার্টিং পয়েন্ট থাকবে ম্যাম, স্টপিং পয়েন্ট থাকবে। সেটা বলতে পারি, বা ট্রাফিক সিগন্যালস বলতে পারি। পেডেস্ট্রিয়ানস, রাস্তায় যদি কোনো মানুষ হাঁটে, রাস্তা পার হচ্ছে বা সামথিং, আদার ভেহিকলস, রাস্তায় অন্য যে ভেহিকল গুলো আছে সেগুলোও কিন্তু তার এনভায়রনমেন্টে আসতে পারে। সো দিস আর বেসিক্যালি the environment or the environmental aspects that the agent needs to work with. Okay, so what are the actuators? Agent কিসের মাধ্যমে environment-এ action perform করবে? রোড স্ক্যান করতে হবে। স্ক্যান করাটা কিন্তু অ্যাকশন না, স্ক্যান করাটা হচ্ছে তার সেন্স করা, ইনপুট নেওয়া। আমি বলতেছি কোন কি আউটপুট সে পারফর্ম করবে অন দ্য এনভায়রনমেন্ট। মুভ করা, মানে এক প্লেস থেকে আরেক প্লেসে যাবে। ওকে, তো এই অ্যাকশন গুলো পারফর্ম করার জন্য তাকে আমার কি কি অ্যাপারেটাস দিতে হবে? হুইলস এখানে বলবো না, হুইলস এখানে বলবো না এই কারণে যে হুইলসটা সে কিন্তু ডিরেক্টলি আসলে বলা যায় যে, মানে আমি এখানে বলতে যাচ্ছি আমি তো আর গাড়িটা ডিজাইন করতেছি না, আমি এখানে ডিজাইন করতেছি গাড়িটা যে চালাবে তাকে ডিজাইন করতেছি। তার কি কি অ্যাপারেটাস লাগবে? একজন হিউম্যানের পার্সপেক্টিভে চিন্তা করো, গাড়িটা তো অলরেডি আছে। সো আই উইল নট থিঙ্ক অ্যাবাউট the parts of the car. I will think about what the parts of the car are that is going to be operated by my agent. আমি কি বোঝাতে পারলাম? আমার এজেন্ট তো ডিরেক্টলি হুইলটাকে মুভ করবে না, আমার এজেন্ট কিছু একটা মাধ্যমে হুইলটাকে মুভ করবে। তো আমি জানতে চাচ্ছি যে আমার এজেন্ট কি কি মানে কন্ট্রোল করবে। স্টিয়ারিং হুইল মুভ করার জন্য। ওকে, স্টিয়ারিং ফাইন, স্টিয়ারিং, ব্রেক, হ্যাঁ এগুলো। অ্যাক্সিলারেটর। আমরা হিউম্যানরা যখন গাড়ি চালাই আমরা যে যে অ্যাপারেটাস গুলো দিয়ে কাজ করি সেই সেম অ্যাপারেটাস গুলো কিন্তু আমার এজেন্ট ইউজ করবে। সো দোজ আর দ্য সেম অ্যাপারেটাস দ্যাট আর going to be used by my agent. So these are all actuators that my agent is going to use. হর্ন হতে পারে, হর্নের মাধ্যমে সে বাকিদেরকে ওয়ার্ন করবে। So these are all actuators through which the agent is going to perform actions on the environment. Okay. So আমরা actuator গুলো পেয়ে গেলাম। এখন আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে সেন্সর। তো সেন্সরের মাধ্যমে এজেন্ট হচ্ছে এনভায়রনমেন্ট থেকে ইনফরমেশন সেন্স করবে। আচ্ছা, তাহলে সেন্সরে কি কি আসতে পারে?
ক্যামেরা, ডেফিনেটলি Camera. ক্যামেরা তো অবশ্যই লাগবে, তাকে একটা ভিজুয়াল সেন্সর আমার দিতেই হবে যাতে করে সে দেখতে পারে, রাস্তা দেখতে পারে, মানুষ দেখতে পারে, অবস্টাকলস দেখতে পারে। ম্যাম মোশন সেন্সর GPS, লাগবে। GPS, সাম Ma'am, সর্ট অফ GPS. সোনার সেন্সর যাতে করে সে অন্য কেউ হর্ন বাজালে শুনতে পারে বা রাস্তার সাউন্ড শুনতে পারে। জিপিএস লাগবে, কারণ যেহেতু সে সোর্স থেকে ডেস্টিনেশনে যাবে, তার তো ডেফিনেটলি একটা কোনো ইয়ে লাগবে। মোশন সেন্সর লাগবে। মোশন সেন্সর কি আসলে প্রয়োজন আছে, থাকতে পারে, বাট দিস ইজ আই থিংক অপশনাল, এটা হয়তো না হলেও চলে। মোশন তো ম্যাম ওর মানে গাড়ির মিটার থেকে পেয়ে যাচ্ছে। হ্যাঁ, গাড়িতে মিটার আছে, সেটার মাধ্যমেও পেয়ে যাচ্ছে। স্পিডোমিটার, ওডোমিটার, এগুলোও কিন্তু আমি আসলে এখানে ধরতে পারি। So there are lots of things that I can actually put on this list, but these are the basic ones. So এগুলোই আমি এখানে বলে দিলাম। ওকে, তাহলে আমরা স্পেসিফাই করে ফেললাম যে একটা অটোমেটেড ট্যাক্সি এজেন্টের পিএস স্পেসিফিকেশন কি, পারফরমেন্স মেজার কি, রিচেস ডেস্টিনেশন সেফলি, টাইমলি, এটসেট্রা, এনভায়রনমেন্ট কি, অ্যাকচুয়েটার্স কি, সেন্সরস কি, সেগুলো আমি সবই স্পেসিফাই করে ফেললাম। Okay, so this is the PEAS framework of an automated taxi driver agent. আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এখন আমরা চলে যাব আমাদের নেক্সট টপিকে। Does anyone have any question about this? জি ম্যাম, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। আচ্ছা ম্যাম, আমরা হচ্ছে যখন ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে হচ্ছে কথা বলছিলাম, ওই টাইমে হচ্ছে আমরা মানে অ্যাকচুয়েটারস এর ভিতরে হুইলস দিছিলাম। ভ্যাকুয়াম ক্লিনারটা তো অটোমেটেড, তাই না? সো এখানে হচ্ছে আমাদের ট্যাক্সিটা অটোমেটেড, সো ওয়াই ডিড উই নট ইনক্লুড দ্যাট হিয়ার? আচ্ছা, এখানে যেটা হচ্ছে ভ্যাকুয়াম, আমি এক্সপ্লেইন করতেছি। দ্যাট ইজ আ ভেরি গুড কোয়েশ্চেন। তো অটোমেটেড ট্যাক্সি এজেন্টটা আমি যখন ডিজাইন করলাম, তখন আমি তো, এটা তো একটা গাড়ি, তাই না? তো আমরা অলরেডি কিন্তু একটা গাড়ি কিন্তু অলরেডি তৈরি, এবং একটা গাড়ি কিভাবে কাজ করে আমরা সবাই মোটামুটি জানি, যে ব্রেকের মাধ্যমে আমি স্টপ করি, অ্যাক্সিলারেটরের মাধ্যমে আমি এটার স্পিড বাড়াই, স্টিয়ারিং এর মাধ্যমে আমি ডিরেকশন চেঞ্জ করি। দিস আর অল নোন থিংস। এই কারণে এই জিনিসগুলাকেই আমি এখানে অ্যাকচুয়েটরের মধ্যে আনলাম, কারণ আমি জানি যে এগুলার মাধ্যমেই কিন্তু আমি কন্ট্রোল করব। ঠিক আছে, যে হুইলসটা আমি চাইলে এখানে হুইলসটা রাখতে পারতাম। আই এম নট সেইং যে এখানে হুইলসটা দিলে কমপ্লিটলি রং হতো, ইটস নট দ্যাট, বাট হুইলসটা দেই না এই কারণে যে আসলে তো হুইলটাকে কন্ট্রোল করা হবে থ্রু দিস থিংস। সো দিস আর অ্যাকচুয়ালি দ্য অ্যাকচুয়েটরস থ্রু হুইচ দ্য এজেন্ট ইজ গোইং টু পারফর্ম দ্য অ্যাকশন অন দ্য এনভায়রনমেন্ট। আর ভ্যাকুয়াম ক্লিনারের সময় হুইলস বলেছি এই কারণে যে ভ্যাকুয়াম ক্লিনার তো আসলে ওরকম একেবারে মানে আগে থেকেই তৈরি করা বা প্রত্যেকটাই সেম ওয়েতে কাজ করে এরকম কিছু না। যে ভ্যাকুয়াম ক্লিনারও কিন্তু ডিরেক্টলি সে কিন্তু হুইলটাকে মুভ করবে না, সেও হয়তো কিছু একটার মাধ্যমেই হুইলটাকে মুভ করবে, কিন্তু সে কিসের মাধ্যমে বা কিভাবে হুইলটা মুভ করবে এটা আসলে ডিপেন্ড করে আমি কিভাবে ভ্যাকুয়াম ক্লিনারটা ডিজাইন করতেছি তার উপরে। তো এই কারণে ওখানে শুধুমাত্র হুইলই বলেছি, যে হুইল বললে আসলে আমাকে তাহলে তখন ওই ডিটেলসে আমাকে যেতে হচ্ছে না। তো যদি আমি ওই ডিটেলসে যাই, যখন আমি ভ্যাকুয়াম ক্লিনারটা ডিজাইন করব, তখন আমি চাইলে হুইল না বলে যেটার মাধ্যমে সে হুইলটাকে মুভ করতেছে সেটাও আমি চাইলে বলতে পারি। এখানে এই কারণে হুইলটা বলি নাই, যেহেতু অন্যগুলা বলেছি, অ্যাসোসিয়েটেড গুলা বলেছি যেগুলোর মাধ্যমে হুইলটা মুভ হবে, সেই কারণে হুইলটাকে আর আলাদা করে এখানে লিখি নাই। তো আমি চাইলে লিখতে পারতাম, লিখলে যে সেটা রং হতো, ইটস নট দ্যাট। আই ক্যান অলসো রাইট হুইল হিয়ার। ওকে, ডাজ দ্যাট আনসার ইউর কোয়েশ্চেন? ইয়েস, থ্যাংক ইউ ম্যাম। ওকে, এনিওয়ান এলস হ্যাজ এনি আদার কোয়েশ্চেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই টপিকটা এখানে শেষ করে দিচ্ছি। আমরা নেক্সট টপিকে চলে যাব। এখন তোমাদের যে টেক্সট বুকটা আছে, টেক্সট বুকটা কিন্তু খুবই ডিটেইলস। তো আমি স্টুডেন্টদেরকে সবসময় সাজেস্ট করি টু গো থ্রু দ্য টেক্সট বুক আফটার আই ফিনিশ আ ক্লাস। এই পিইএস স্পেসিফিকেশনের উপরে যে আর্টিকেলটা আছে, আমার এক্সাক্ট আর্টিকেল নাম্বারটা মনে নেই, তোমরা কোর্স আউটলাইনে পেয়ে যাবা বা বইটা খুললেই আসলে তোমরা পেয়ে যাবা। তো ওই আর্টিকেলে দেখবা প্রচুর এক্সাম্পল আছে। আমি তো তোমাদেরকে 2টা এক্সাম্পল দেখালাম ক্লাসে। তো ওখানে আই থিঙ্ক 10 to 12 এক্সাম্পলস আছে, এবং একদম টেবল করে চার্ট করে দেওয়া আছে যে কোন এজেন্টের ক্ষেত্রে পারফরমেন্স মেজার কি হবে, অ্যাকচুয়েটর কি হবে, সেন্সর কি হবে, এনভায়রনমেন্ট কি হবে। তো তোমরা যদি ওই এক্সাম্পল গুলো দেখো, তাহলে কিন্তু তোমাদের কাছে এই টপিকটা আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। ডেফিনেটলি 2টা এক্সাম্পলের চাইতে 10টা 12টা এক্সাম্পল দেখা অনেক বেশি ফ্রুটফুল হবে। সো আমি সাজেস্ট করবো যে আফটার দ্য ক্লাস ইউ গো থ্রু দ্যাট আর্টিকেল এন্ড ইউ লুক এট দ্য এক্সাম্পলস দ্যাট আর গিভেন দেয়ার, তাহলে তোমাদের এই টপিকগুলো আরো অনেক বেশি ক্লিয়ার হবে। So the next topic I'm going to discuss with you is about environments, and the same thing goes here also. আমি নেক্সট যে টপিকটা তোমাদের সাথে ডিসকাস করব সেটাও কিন্তু তোমাদের টেক্সট বুকে অনেক ইলাবোরেটলি ডিসকাস করা আছে উইথ লটস অফ এক্সাম্পলস। সো তোমরা এটাও যদি টেক্সট বুক থেকে একবার একটু দেখে নাও, তাহলে তোমাদের কাছে টপিকটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। Okay, so let me start the next topic.
তো নেক্সট যে জিনিসটা আমরা ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে টাইপস অফ এনভায়রনমেন্ট। আমার এজেন্ট, যে এজেন্টকে আমি ডিজাইন করব, সেই এজেন্ট কি ধরনের এনভায়রনমেন্টে কাজ করতেছে সেটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর while designing the agent. What kind of environment the agent is working in, we have to very clearly know that, or we very clearly determine that, so that we can use the appropriate algorithm. সব ধরনের এনভায়রনমেন্টে কিন্তু সব ধরনের অ্যালগোরিদম অ্যাপ্লাই করা যাবে না। এনভায়রনমেন্টে যদি আনসার্টেইনটি থাকে তাহলে এক ধরনের অ্যালগোরিদম হবে, যদি এনভায়রনমেন্টটা ফিক্সড থাকে তাহলে এক ধরনের এনভায়রনমেন্ট হবে, যদি এটা দেখা যায় যে এটার কিছু অংশ আননোন, সেক্ষেত্রে আমার অন্য এক ধরনের অ্যালগোরিদম অ্যাপ্লাই করতে হবে। সো এই কারণে আমাদের প্রথমে জানতে হবে যে কি ধরনের এনভায়রনমেন্টে আমার এজেন্ট কাজ করতেছে, সেই অনুযায়ী আমি আমার অ্যালগোরিদমটা ডিজাইন করতে পারবো। সো দ্যাটস ওয়াই টাইপস অফ এনভায়রনমেন্টস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, so we are going to look at different types of environments. So the first distinction that we are going to make about environments is whether the environment is fully observable or partially observable. This is the first distinction that needs to be made. So আমরা যখনই একটা এজেন্ট ডিজাইন করতে যাব, আমরা প্রথমে চিন্তা করে দেখব যে এই এজেন্ট যে এনভায়রনমেন্টে কাজ করবে সেই এনভায়রনমেন্টটা কি ফুললি অবজারভেবল নাকি সেটা পার্শিয়ালি অবজারভেবল। So what does fully observable mean? Fully observable means the agent can see the entire environment at every point of time. অর্থাৎ এজেন্ট সারাক্ষণই তার ফুল এনভায়রনমেন্টটা দেখতে পাচ্ছে, বা দেখতে পাচ্ছে বলা ঠিক না, বলা উচিত তার ফুল এনভায়রনমেন্টটা সম্পর্কে অ্যাওয়ার। অর্থাৎ যে এনভায়রনমেন্টে তাকে কাজ করতে হবে সেই এনভায়রনমেন্টের কোথায় কি আছে এটা এজেন্ট সারাক্ষণই জানে। If that is the case, we will see that the environment is fully observable. আর এমন যদি হয় যে এজেন্ট পুরো এনভায়রনমেন্টটা দেখতে পাচ্ছে না বা পুরো এনভায়রনমেন্টের সম্পর্কে সে অ্যাওয়ার না, সে জাস্ট পার্শিয়ালি একটা পার্ট সম্পর্কে অ্যাওয়ার এবং এর বাইরে এনভায়রনমেন্টে আর কোথায় কি আছে সেটা সম্পর্কে সে জানে না, if that is the case, we will say that the environment is partially observable. Let me give you examples. Let's say the environment of a chess playing agent. ধরো আমরা একটা চেস গেম প্লে করার জন্য আমরা একটা অটোমেটেড চেস প্লেয়ার এজেন্ট ডিজাইন করলাম, তার এনভায়রনমেন্টটা কিন্তু ফুললি অবজারভেবল। কারণ কি, একটা চেস প্লেইং এজেন্টের এনভায়রনমেন্ট হচ্ছে চেস বোর্ড এবং চেস বোর্ডের উপরে যে পিস গুলো আছে সেগুলো কিন্তু তার এনভায়রনমেন্ট, এর বাইরে কিছু না। সো একটা চেস বোর্ড এবং চেস বোর্ডের কোথায় তার নিজের পিস গুলো আছে এবং কোথায় অপোনেন্টের পিস গুলো আছে এগুলো কিন্তু সবসময় ভিজিবল, তাই না? সবসময় তো সে দেখতে পাচ্ছে। So his environment is fully observable. এখানে অন্য কোনো অ্যাসপেক্ট নাই। আর পার্শিয়ালি অবজারভেবল কি, যেমন আমাদের যে অটোমেটেড ট্যাক্সি এজেন্টের এনভায়রনমেন্টটা কিন্তু পার্শিয়ালি অবজারভেবল, কারণ সে কোনো একটা স্পেসিফিক সোর্স থেকে একটা স্পেসিফিক ডেস্টিনেশনে পৌঁছাতে যাচ্ছে। ডেফিনেটলি পুরো রাস্তাটা তো সে একবারে দেখতে পাচ্ছে না, সে কিন্তু পার্ট দেখতে পাচ্ছে, তাই না? রোডের তার সামনে যে অংশটুকু আছে সেই অংশে কি কি ভেহিকল আছে, কি কি পেডেস্ট্রিয়ান আছে, কোনো ট্রাফিক জ্যাম আছে কিনা, কোনো ট্রাফিক সিগন্যাল আছে কিনা, এগুলো সে দেখতে পাচ্ছে। কিন্তু যখনই সে মানে লেফটে বা রাইটে অন্য কোনো ডিরেকশনে মুভ করে যাবে, এর বিয়ন্ডে বাকি এনভায়রনমেন্টে কি আছে সেটা কিন্তু সে দেখতে পাচ্ছে না। সো তার এনভায়রনমেন্টটা কিন্তু পুরোটা একবারে অবজারভেবল না, সে শুধুমাত্র পার্শিয়ালি তার সামনের একটু অংশ দেখতে পাচ্ছে, এর বিয়ন্ডটা কিন্তু ভিজিবল না। সো অটোমেটেড ট্যাক্সির এনভায়রনমেন্টটা হচ্ছে পার্শিয়ালি অবজারভেবল। ম্যাম, হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা ম্যাম, এই যে এটা যে পার্শিয়ালি অবজারভেশন যে এনভায়রনমেন্টটা, হ্যাঁ এই গাড়িটা যদি ম্যাম ওই রাস্তা দিয়ে 10 বার বা 15 বার বা 20 বার যায়, হ্যাঁ, ওই সেম রাস্তা দিয়ে, ম্যাম এই যে ডাটাটা অ্যাড হবে তারপরে কি ম্যাম কোনো স্টিল এটা পার্শিয়ালি অবজারভেবল, কারণ এনভায়রনমেন্টটা তো সেম থাকতেছে না। অটোমেটেড ট্যাক্সির ক্ষেত্রে এনভায়রনমেন্টটা তো সেম থাকতেছে না, তার নতুন ভেহিকল আসতেছে, নতুন পেডেস্ট্রিয়ান আসতেছে, ট্রাফিক সিগন্যাল ডিফারেন্ট ওয়েতে চেঞ্জ হচ্ছে, ট্রাফিক জ্যাম থাকতে পারে, কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। সো দিস ইজ আ চেঞ্জিং এনভায়রনমেন্ট, সো এটা কিন্তু সেম না। দ্যাটস ওয়াই এটা সবসময় পার্শিয়ালি অবজারভেবল। আচ্ছা ম্যাম, ওকে, আচ্ছা। সো আমাদের যে ভ্যাকুয়াম ক্লিনার এজেন্ট যেটা নিয়ে আমরা কথা বললাম একদম শুরুতে, তার এনভায়রনমেন্টটা কি ফুললি অবজারভেবল নাকি পার্শিয়ালি অবজারভেবল বলো তো? এটা পার্শিয়ালি হবে। আচ্ছা, এটা কিন্তু আসলে ডিপেন্ডস। এখন ডিপেন্ডস অন হাউ আই ডিজাইন দ্য ভ্যাকুয়াম ক্লিনার এন্ড হাউ আই থিঙ্ক অ্যাবাউট দ্য পারসেপ্ট অফ এনভায়রনমেন্টস। এখন এটা যদি এমন হয়
যে সাপোজ ভ্যাকুয়াম ক্লিনারটা একটা সিঙ্গেল রুম ক্লিন করবে এবং রুমে ঢুকেই সে পুরো রুমটা স্ক্যান করে ফেলতেছে কোথায় কোথায় ডার্ট আছে, সেক্ষেত্রে কিন্তু আমি তার এনভায়রনমেন্টটাকে ফুললি অবজারভেবল বলতে পারি, কারণ সে একটা সিঙ্গেল রুম ক্লিন করবে এবং রুমের কোথায় কি ডার্ট আছে সে রুমে ঢোকা মাত্রই সে পুরোটা দেখে ফেলতেছে, তো তার কাছে আর কোনো সারপ্রাইজ নাই, সো দ্যাটস ওয়াই আই ক্যান সে দ্যাট হিজ এনভায়রনমেন্ট ইজ ফুললি অবজারভেবল। বাট ইন জেনারেল ইট ইজ গোইং টু বি পার্শিয়ালি অবজারভেবল, কারণ যদি দেখা যায় তাকে মাল্টিপল রুম ক্লিন করতে হবে সেক্ষেত্রে তো সে আসলে সব রুম একবারে দেখতে পাবে না। প্লাস আরো যেটা, তাকে যদি আমি ক্যামেরা দিয়ে ইকুইপ না করি, যদি শুধুমাত্র একটা লোকাল ডার্ট সেন্সর দিয়ে ইকুইপ করি, তাহলে কিন্তু তার এনভায়রনমেন্টটা ডেফিনেটলি পার্শিয়ালি অবজারভেবল, কারণ সেক্ষেত্রে সে শুধুমাত্র রুমে যখন সে মুভ করবে তখন সে সারফেসের টেক্সচার দিয়ে বুঝতে পারতেছে whether the room has dirt or not, সো সেক্ষেত্রে কিন্তু তার এনভায়রনমেন্টটা টোটালি পার্শিয়ালি অবজারভেবল, কারণ সে শুধুমাত্র যে এরিয়াটুকুর উপর দিয়ে মুভ করতেছে সেই এরিয়াটুকুই সে বুঝতে পারতেছে whether there is dirt or not, বাকি রুমের বাকি এরিয়া সম্পর্কে কিন্তু তার কোনো ইনফরমেশন নাই। সো the vacuum cleaner's environment in general is partially observable. Okay? তাহলে ডিস্টিংশনটা বুঝতে পারলাম? জি ম্যাম, আমাদের রুমের হতে যে ডিফারেন্ট অবজেক্টিভ গুলো থাকবে হ্যাঁ, ওইগুলোর উপর ভিত্তি করেও তো আমরা পার্শিয়াল বলতে পারি, তাই না? যদি সে সবগুলো দেখে ফেলে একবারে, পুরো এনভায়রনমেন্টের সম্পর্কে সে অ্যাওয়ার হয়ে যায়, তাহলে তো আসলে পার্শিয়াল হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু ফুললি অবজারভেবলই হচ্ছে। যেটা বললাম যে যদি সে একটা সিঙ্গেল রুম ক্লিন করে এবং যদি সে রুমের ডোর দিয়ে ঢোকার পরে যদি সে পুরো রুমটা স্ক্যান করে ফেলে, তাহলে তো সে দেখতেই পাচ্ছে কোথায় ওয়াল আছে, কোথায় অবজেক্ট আছে, কোথায় ডার্ট আছে, সেক্ষেত্রে কিন্তু পুরোটার ব্যাপারে সে অ্যাওয়ার হয়ে যাচ্ছে, সো সেক্ষেত্রে আমরা ফুললি অবজারভেবল বলতে পারি। ম্যাম এই ক্ষেত্রে যদি আমি কোনো ফার্নিচারের পজিশন চেঞ্জ করি নেক্সট টাইম? ওকে, দ্যাট ইজ আ গুড পয়েন্ট, কিন্তু সেটা কিন্তু আসলে তোমার বলা যায় যে অ্যানোমালি, মানে ইউজুয়ালি তো সেটা হয় না, তাই না? মানে নেক্সট টাইম বলতে ডার্টের কারণে তো তাকে সবসময় চেক করতে হচ্ছে, তুমি যদি তাকে ভ্যাকুয়াম ক্লিনারটাকে তুমি যদি আবার এই রুমে ঢুকিয়ে দাও, সে তো আবার রুমটাকে স্ক্যান করবে, তাই না? কারণ ডার্ট তো ডেফিনেটলি চেঞ্জ হয়, সো যখন ভ্যাকুয়াম ক্লিনারটা রুমটা সাপোজ সে একবার ক্লিন করলো, আমি ভ্যাকুয়াম ক্লিনারটাকে স্টপ করে দিলাম, এরপর সে রুমটা আবার ক্লিন করতে আসছে, তখন ডেফিনেটলি সে পুরো রুমটা আবার স্ক্যান করবে, তাই না? সো দ্যাটস ওয়াই এনভায়রনমেন্টটা কিন্তু সে দেখতে পাচ্ছে, পুরোটাই তার কাছে কিন্তু অবজারভেবল। এই কারণে আমি বলছি যে ইন দিস কেস দ্য ভ্যাকুয়াম ক্লিনারস এনভায়রনমেন্ট ইজ গোইং টু বি ফুললি অবজারভেবল। ওকে ম্যাম, ইন দিস কেস if I consider two room at the same time, then তো partially observation. হ্যাঁ হ্যাঁ, তুমি যদি চিন্তা করো যে ভ্যাকুয়াম ক্লিনার দুইটা রুম ক্লিন করবে এবং এট এ টাইম সে একটা রুম দেখতে পাচ্ছে, পাশের রুমে কি অবস্থা সে জানে না, সেক্ষেত্রে পার্শিয়ালি অবজারভেবল চিন্তা করতে পারো। আচ্ছা ঠিক আছে, লেটস গো টু দ্য নেক্সট ডিস্টিংশন। Okay, so the next distinction is deterministic versus stochastic, whether the vacuum cleaner's environment is deterministic or it is stochastic. আচ্ছা, এই ডিস্টিংশনটা কিভাবে করব? তো ডিটারমিনিস্টিক মানে হচ্ছে কোন ধরনের র্যান্ডম কম্পোনেন্ট নাই। আচ্ছা, just give me 1 second. ওকে, সো ডিটারমিনিস্টিক মানে হচ্ছে এনভায়রনমেন্টে কোনো ধরনের র্যান্ডম কম্পোনেন্ট নাই, দ্যাট ইজ অল দ্য কম্পোনেন্টস আর হাউ ক্যান আই সে দিস, the values of all the components are previously determined, কোনো কম্পোনেন্টই র্যান্ডম না। আর স্টকাস্টিক মানে হচ্ছে there are random components in the environment, random aspects of the environment that we have to deal with as they come along. যেমন let me give you an example. ডিটারমিনিস্টিক এনভায়রনমেন্ট যেমন সাপোজ আমাদের চেস গেমের যে এনভায়রনমেন্টটা বললাম, চেসে কিন্তু কোনো র্যান্ডম কম্পোনেন্ট নাই। যে চেস গেমের রুল তো আমরা সবাই জানি, তাই না? যে দুজন প্লেয়ার থাকে, একজন আরেকজনের অপোনেন্ট, এবং একজন প্লেয়ার মুভ দিবে, তারপরে অপর প্লেয়ার মুভ দিবে, তারপরে আবার এই প্লেয়ার মুভ দিবে। সো এখানে কিন্তু র্যান্ডমনেস নাই কোনো, দ্য এনভায়রনমেন্ট ইজ ফিক্সড। চেস বোর্ড এন্ড চেস বোর্ডের উপরে যে পিস গুলো আছে সেগুলোই হচ্ছে এনভায়রনমেন্টের অংশ, এখানে কিন্তু কোনো ধরনের র্যান্ডমনেস নাই। কিন্তু সাপোজ
আমি যদি মানে র্যান্ডমনেস নাই বলতে বোঝাচ্ছি প্রত্যেকটা মুভি ফিক্সড। আমি জানি যে কারেন্টলি বোর্ডের যে কন্ডিশন আছে, এখন আমার অপোনেন্ট কোন মুভ দিলে বোর্ডের কি কন্ডিশন হবে, এই জিনিসগুলো কিন্তু ফিক্সড। আই নো অল দিস থিংস, দেয়ার ইজ নাথিং র্যান্ডম হিয়ার। বা আমি কোন মুভ দিলে কি হবে সেটাও আমি জানি, দিস আর ফিক্সড। সো প্রত্যেকটা কনফিগারেশন অফ দ্য বোর্ড এবং এটার পরে কোন কনফিগারেশনে যেতে পারে এই জিনিসগুলো ফিক্সড, দেয়ার ইজ নাথিং র্যান্ডম। কিন্তু সাপোজ আমি যদি লুডো খেলার কথা চিন্তা করি, লুডো কিন্তু র্যান্ডম। লুডো র্যান্ডম কেন? কারণ লুডোতে একটা জিনিস আছে যে আমাকে প্রথমে ডাইস মারতে হয়, অর্থাৎ আমি ছক্কা মারি প্রথমে, এবং এই ডাইসটা ফেলার পরে এই ডাইসে কিন্তু র্যান্ডমলি যে কোনো ভ্যালু উঠতে পারে, 1 থেকে 6 পর্যন্ত র্যান্ডমলি যে কোনো ভ্যালু উঠতে পারে, এবং কোন ভ্যালুটা উঠলো তার উপর কিন্তু ডিপেন্ড করে যে আমি বা আমার অপোনেন্ট কি মুভ দিতে যাচ্ছি। সো দেয়ার ইজ আ র্যান্ডম কম্পোনেন্ট হিয়ার বিকজ আই হ্যাভ নো আইডিয়া অফ নোয়িং বিফোর হ্যান্ড হোয়াট ইজ গোয়িং টু কাম ইন দ্য ডাইস। ডাইসে কি পড়বে সেটা কিন্তু আমি আগে থেকে জানি না। সো এই ধরনের যেগুলোতে চান্সের ব্যাপার আছে, যেমন পোকার বা ব্যাকগেমন, এই ধরনের খেলাগুলো যেগুলোতে চান্সের ব্যাপার আছে বা ডাইস ফেলার ব্যাপার আছে বা কোনো ধরনের র্যান্ডমনেস আছে, সেগুলো কিন্তু সবই স্টকাস্টিক এনভায়রনমেন্ট। সো ডিটারমিনিস্টিক এনভায়রনমেন্ট মানে হচ্ছে প্রিডিটারমাইন্ড, কোনো র্যান্ডমনেস নাই। আর স্টকাস্টিক এনভায়রনমেন্ট মানে হচ্ছে দেয়ার ইজ র্যান্ডমনেস। যেমন আমাদের অটোমেটেড ট্যাক্সির এনভায়রনমেন্টটা কিন্তু কমপ্লিটলি স্টকাস্টিক, কারণ এখানে কিন্তু যেটা আমি একটু আগে বললাম যে এনভায়রনমেন্টে মানে কখন পেডেস্ট্রিয়ান থাকবে, কখন অন্য ভেহিকল থাকবে, কখন ট্রাফিক সিগন্যাল অন হবে অফ হবে, এই জিনিসগুলো কিন্তু মানে ফিক্সড না, প্রিডিটারমাইন্ড না। ঠিক আছে, যে আমার এনভায়রনমেন্টটা যে কোনো সময় কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, যে আমার এজেন্ট গাড়ি চালাচ্ছে, অ্যাক্সেলারেটর প্রেস করে স্পিড বাড়ালো, হঠাৎ করে সামনে দিয়ে অন্য একটা গাড়ি চলে আসলো, তাকে ইমিডিয়েটলি ব্রেক প্রেস করতে হবে। সো since there can be random things happening in the environment, there are random aspects of the environment, we have to say that the environment is stochastic. যেমন আরো এক্সাম্পল দেই, সাপোজ আমি একটা মেজ সলভিং রোবট তৈরি করতেছি, যে রোবটটার কাজ হচ্ছে কোনো একটা মেজের একটা পয়েন্ট থেকে অন্য আরেকটা পয়েন্টে যাওয়া, মেজের মধ্যে দিয়ে নেভিগেট করে যেতে হবে। এখন নরমালি কিন্তু এটা একটা ডিটারমিনিস্টিক এনভায়রনমেন্ট, কারণ এখানে তো র্যান্ডমনেস কিছু নাই। একটা মেজ আছে, ফিক্সড একটা মেজ আছে, আমার ভ্যাকুয়াম ক্লিনার জাস্ট একটা এরিয়া থেকে আরেকটা এরিয়া পর্যন্ত রাস্তা খুঁজে খুঁজে যাবে। সো এখানে কিন্তু কোনো র্যান্ডম কিছু নাই। সো দিস ইজ আ ডিটারমিনিস্টিক এনভায়রনমেন্ট। এখন সাপোজ আমি যদি মেজের ডিজাইনটা একটু চেঞ্জ করি, আমি যদি এমন করি যে মেজের মাঝখানে আমি কিছু দরজা লাগাবো, যে দরজাগুলো কখনো বন্ধ থাকবে কখনো খোলা থাকবে, ঠিক আছে, ফিক্সড কিছু না, র্যান্ডমলি এটা দরজাগুলো খোলাও থাকতে পারে বন্ধও থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমার ভ্যাকুয়াম ক্লিনারের এনভায়রনমেন্টটা তখন স্টকাস্টিক হয়ে যাচ্ছে, কারণ যেহেতু দরজাগুলো র্যান্ডমলি বন্ধ এবং ক্লোজ হচ্ছে। সো আমার ভ্যাকুয়াম ক্লিনার কিন্তু সরি নট ভ্যাকুয়াম ক্লিনার, my navigation robot doesn't know whether it can go through a door or not. So its environment actually becomes stochastic, যেহেতু এনভায়রনমেন্টের মধ্যে এখন একটা র্যান্ডম কম্পোনেন্ট চলে আসলো। ওকে ওকে, so this is the distinction of deterministic versus stochastic. So let's move on to the next distinction. Static versus dynamic. এই দুইটা ডিস্টিংশন অনেক সময় কাছাকাছি মনে হয়, বাট অ্যাকচুয়ালি দেয়ার ইজ আ সিগনিফিকেন্ট ডিফারেন্স। স্ট্যাটিক ভার্সেস ডাইনামিক মানে হচ্ছে whether the environment remains fixed or the environment is changing with time. তার মানে হচ্ছে সাপোজ আমার এজেন্ট এনভায়রনমেন্টের একটা সিচুয়েশন দেখলো, সাপোজ আমার এজেন্ট দেখলো যে এনভায়রনমেন্টটা সে অবজার্ভ করলো, অবজার্ভ করে সে কোনো একটা ডিসিশন নিল যে ওকে দ্য এনভায়রনমেন্ট ইজ লাইক দিস এন্ড আই এম গোইং টু নাও পারফর্ম দিস অ্যাকশন অন দ্য এনভায়রনমেন্ট। এখন এনভায়রনমেন্টটা থেকে ডেলিবারেট করে সে একটা ডিসিশন নিল যে আমি এখন এই অ্যাকশনটা পারফর্ম করতে যাচ্ছি, কিন্তু এই যে সে ডিসিশন নিল এই টাইমের মধ্যে এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে গেছে। That is, the environment is always changing. It is changing with time. If that is the case, then we have to say that the environment is dynamic. Definitely একটা static environment এর চাইতে একটা dynamic environment নিয়ে ডিল করা কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট। So dynamic environment মানে হচ্ছে যে এনভায়রনমেন্টটা সারাক্ষণই চেঞ্জিং, অল দ্য টাইম এটা চেঞ্জ হচ্ছে। আর স্ট্যাটিক এনভায়রনমেন্ট মানে হচ্ছে যে এনভায়রনমেন্টটা চেঞ্জ হয় না, যখন এজেন্ট ডেলিবারেট করতেছে এবং ডিসিশন নিচ্ছে তখন কিন্তু এনভায়রনমেন্টটা ফিক্সড আছে, ইটস নট চেঞ্জিং। যেমন লেট মি গিভ ইউ এক্সাম্পল, আবার অটোমেটেড ট্যাক্সির কথা যদি আসি,
ডেফিনেটলি ডাইনামিক এনভায়রনমেন্ট। এটার এনভায়রনমেন্টটা কিন্তু সারাক্ষণই চেঞ্জ হচ্ছে, সারাক্ষণই গাড়ি রাস্তা দিয়ে চলতেছে, লোকজন হাঁটতেছে, ট্রাফিক সিগন্যাল অন অফ হচ্ছে, সো ইটস অলওয়েজ চেঞ্জিং। সো ডেফিনেটলি একটা অটোমেটেড ট্যাক্সির এনভায়রনমেন্টটা কিন্তু ডাইনামিক এনভায়রনমেন্ট। আর স্ট্যাটিক কোনটা? যেমন আমাদের ভ্যাকুয়াম ক্লিনারের এনভায়রনমেন্ট, এটা কিন্তু স্ট্যাটিক, যে এখানে কিন্তু টাইমের সাথে কিন্তু চেঞ্জ হচ্ছে না। দেখা যাচ্ছে যে আমার ভ্যাকুয়াম ক্লিনার রুম স্ক্যান করলো, স্ক্যান করে ডিসিশন নিল ওখানে ডার্ট আছে, ওখানে গিয়ে আমি ডার্ট ক্লিন করবো, এর মধ্যে কিন্তু আসলে চেঞ্জ হওয়ার কথা না। So we have to say that in general the vacuum cleaner's environment is static. Again the chess player তার এনভায়রনমেন্টটা কিন্তু স্ট্যাটিক। এখন অনেক সময় ডিস্টিংশন দুইটা কিন্তু একই রকম মনে হয়, যে ডিটারমিনিস্টিক স্টকাস্টিক আর স্ট্যাটিক ডাইনামিক একই রকম তো মনে হচ্ছে, বাট ইটস নট অ্যাকচুয়ালি দ্য সেম ডিস্টিংশন। স্ট্যাটিক ডাইনামিক মানে হচ্ছে whether the environment is changing continuously with time, আর ডিটারমিনিস্টিক স্টকাস্টিক মানে হচ্ছে whether there is anything random in the environment। যেমন আমরা যদি লুডো খেলার কথা চিন্তা করি, লুডো খেলার এনভায়রনমেন্টটা কিন্তু স্টকাস্টিক, কারণ এখানে একটা র্যান্ডম কম্পোনেন্ট আছে, যেহেতু ছক্কা মারতে হয়, সো ডেফিনেটলি স্টকাস্টিক। বাট এটার এনভায়রনমেন্টটা কিন্তু ডাইনামিক না, এটা কিন্তু স্ট্যাটিক এনভায়রনমেন্ট, যে যখন এজেন্ট ডেলিবারেট করতেছে তার মধ্যে এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাবে এরকম কিন্তু হওয়ার কথা না। সো দ্য এনভায়রনমেন্ট remains static when the agent is deliberating or making a decision as to which move to make next. So একটা এনভায়রনমেন্ট স্টকাস্টিক হলে মানে সেটার মধ্যে র্যান্ডম কম্পোনেন্ট থাকলেই যে সেটা ডাইনামিক হবে, ইটস নট দ্যাট। একটা স্ট্যাটিক এনভায়রনমেন্টের মধ্যেও কোনো একটা র্যান্ডম কম্পোনেন্ট থাকতে পারে। ওকে, সো স্ট্যাটিক ভার্সেস ডাইনামিক মানে হচ্ছে whether environment remains fixed or whether it is changing with time. Is there any question from anyone? ইয়েস ম্যাম, একটা কোশ্চেন ছিল। আচ্ছা ম্যাম, স্টকাস্টিকের কেসে আপনি যখন হচ্ছে চেস বোর্ডের কথাটা বললেন, ওই টাইমে হচ্ছে বললেন যে এখানে হচ্ছে র্যান্ডমনেসের একটা ব্যাপার আছে, বাট আমরা যখন হচ্ছে চেস বোর্ড নিয়ে প্রোগ্রামিং করি অথবা হচ্ছে চিন্তা করি, ওই টাইমে কিন্তু প্রত্যেকটা চালের একটা প্রবাবিলিটি থাকে, তাই না? সো ইন দিস কেস হাউ ইজ দিস র্যান্ডম? দ্যাটস মাই কোশ্চেন। না না, আমি একটা চেস বোর্ডের এনভায়রনমেন্ট কিন্তু স্টকাস্টিক বলি নাই, আমি ডিটারমিনিস্টিক বলেছি। হ্যাঁ, তো ডিটারমিনিস্টিক বলেছি এই কারণে যে মানে আমার অপোনেন্ট কি চাল দিবে এবং কি চাল দিলে আমার চেস বোর্ডের এনভায়রনমেন্টটা কিরকম হবে সেটা কিন্তু প্রিডিটারমাইন্ড। এখানে কিন্তু কোনো ধরনের র্যান্ডমনেস নাই। ঠিক আছে, যে আমার অপোনেন্ট কোন একটা চাল দিলে না, আমার অপোনেন্ট কোন চাল দিতে পারে দ্যাট ইজ র্যান্ডম, কিন্তু সেটা তো আমার অপোনেন্টের মুভ। আই এম টকিং অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট। দ্য এনভায়রনমেন্ট ইজ ডিটারমিনিস্টিক। এনভায়রনমেন্টটা কিন্তু টোটালি মানে মুভগুলা ডিটারমাইন্ড, এবং মুভগুলা দিলে পরে কি রেজাল্ট হবে সেটাও কিন্তু প্রিডিটারমাইন্ড। এখানে কিন্তু কোনো র্যান্ডমনেস নাই। লুডোতে যেমন ছক্কায় কি পড়বে তার উপর কিন্তু ডিপেন্ড করে কি মুভ দিবে এবং কি চাল হবে। তো এবং ছক্কা মারাটা এটা কিন্তু একটা র্যান্ডম, যে 1 থেকে 6 এর মধ্যে যে কোনো কিছু করতে পারে। কিন্তু একটা চেস বোর্ডে যখন আমি খেলছি, আমার বোর্ডের কারেন্ট কন্ডিশন যেটা, সেটার উপর কিন্তু স্পেসিফিক কিছু মুভি আছে যেটা আমার অপোনেন্ট মেক করতে পারবে, এবং কোন মুভটা দিলে এনভায়রনমেন্টের কি অবস্থা হবে। বা সাপোজ অপোনেন্টের কথা বাদ দাও, নিজের কথা চিন্তা করো, আমার এজেন্ট বোর্ডটা দেখতে পাচ্ছে এবং তার জন্য কিন্তু ওই এনভায়রনমেন্টটা ডিটারমিনিস্টিক। এখানে কিন্তু র্যান্ডমনেস কিছু নাই। বোর্ডটা যে অবস্থা আছে এখন, সে যে মুভ দিবে, মুভ দিলে এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে কি হবে, এগুলো সবকিছু কিন্তু প্রিডিটারমাইন্ড। এখানে দেয়ার ইজ নাথিং র্যান্ডম হিয়ার। এই কারণে বলেছি দ্য এনভায়রনমেন্ট ইজ ডিটারমিনিস্টিক। Okay, so let's move on to the next distinction. So next one is episodic versus sequential. Acha, episodic versus sequential. This one is actually easy. This distinction is quite easy. Sequential means the agent's one move affects its next move. অর্থাৎ কোন একটা এজেন্ট যখন একটা মুভ দিচ্ছে, সেই মুভের যে রেজাল্টটা হচ্ছে, সেই রেজাল্টটা কিন্তু তার পরবর্তী মুভটাকে এফেক্ট করতেছে। এরকম যদি সিচুয়েশন হয়, সেক্ষেত্রে আমরা বলবো এনভায়রনমেন্টটা হচ্ছে সিকোয়েন্সিয়াল। আর এপিসোডিক মানে হচ্ছে একটা মুভের সাথে আরেকটা মুভের কোনো সম্পর্ক নাই, প্রত্যেকটাই আলাদা আলাদা এপিসোড। তার মানে এজেন্ট একটা মুভ দেওয়ার কারণে এনভায়রনমেন্টের যে অবস্থা হলো তার উপরে তার পরবর্তী মুভটা ডিপেন্ড করে না। ইফ দ্যাট ইজ দ্য কেস, উই উইল সে দ্যাট দ্য environment is episodic. Now let me give you an example. Sequential এর এক্সাম্পল দেই, কারণ বেশিরভাগ এনভায়রনমেন্টই আসলে দেখা যায় সিকোয়েন্সিয়ালি হয়, সম্পর্ক থাকে। যেমন আমাদের চেস প্লেইং এজেন্টের এনভায়রনমেন্ট কিন্তু সিকোয়েন্সিয়াল, কারণ এজেন্ট এখন যে মুভটা দিচ্ছে তার কারণে তো এনভায়রনমেন্টটা চেঞ্জ হচ্ছে। সো ডেফিনেটলি
তার পরবর্তী মুভটা কিন্তু এটা দ্বারা এফেক্টেড হবে। অর্থাৎ কারেন্টলি রাইট নাও যে সে যে মুভটা দিচ্ছে সেই মুভের কারণে যে এনভায়রনমেন্টটাতে চেঞ্জ আসতেছে, তার পরবর্তী মুভটা দেওয়ার সময় কিন্তু এই চেঞ্জটা তাকে ইনকর্পোরেট করতে হবে। সো দ্যাটস ওয়াই ইটস এনভায়রনমেন্ট ইজ সিকোয়েন্সিয়াল। অটোমেটেড ট্যাক্সির এনভায়রনমেন্ট সিকোয়েন্সিয়াল। সে যদি এখন স্পিড বাড়িয়ে দেয় তাহলে কিছুক্ষণ পরে তার নেক্সট অ্যাকশনের সময় কিন্তু এটা এফেক্ট ফেলবে। সে যদি ব্রেক প্রেস করে সে তো থেমে যাবে। সো পরবর্তী মুভটা কিন্তু সেই অনুযায়ী তাকে ডিসাইড করতে হবে। সো অটোমেটেড ট্যাক্সির এনভায়রনমেন্টও সিকোয়েন্সিয়াল। ভ্যাকুয়াম ক্লিনারের এনভায়রনমেন্টও আসলে সিকোয়েন্সিয়াল। সে যে ক্লিন করতেছে, এখন সে মুভ করবে কিনা, ডানে মুভ করবে কিনা, বামে মুভ করবে কিনা, ক্লিন করবে কিনা, এগুলো সবই কিন্তু একটা আরেকটার সাথে রিলেটেড। সো তার এনভায়রনমেন্টও সিকোয়েন্সিয়াল। সো হুইচ ওয়ান ইজ এপিসোডিক? এপিসোডিকের এক্সাম্পল বললে যেমন আমি একটা এক্সাম্পল বলতে পারি, পার্ট পিকিং রোবট। সাপোজ তুমি একটা রোবট ডিজাইন করলা, রোবটটার কাজ হচ্ছে যে তোমার সামনে কিছু মেশিনারি পার্টস আছে, সাপোজ কিছু গিয়ার আছে, কিছু নাটস আছে, কিছু স্ক্রুজ আছে। তো তোমার রোবটটার কাজ হচ্ছে এই পার্টগুলোকে আলাদা আলাদা বিনে রাখা। তার মানে সে একটা করে পার্ট তুলবে, সে এটাকে আইডেন্টিফাই করবে whether this is a nut or a screw or a gear or a bolt, এবং এটাকে সে তার প্রপার বাস্কেটে প্লেস করবে। সো পার্টগুলোকে সে সর্ট করবে। মেশিনারি পার্টস আছে, এই পার্টগুলোকে সে সর্ট করবে, যেটা যে পার্ট সেটাকে সে তার প্রপার বিনে প্লেস করবে। এরকম একটা রোবট তুমি ডিজাইন করলা, পার্ট পিকিং রোবট। তার এনভায়রনমেন্টটা কিন্তু এপিসোডিক। এপিসোডিক কেন? কারণ সে যে একটা করে পার্ট তুলতেছে, এটাকে আইডেন্টিফাই করতেছে এবং প্রপার বিনে প্লেস করতেছে, এই প্রত্যেকটা অ্যাকশন কিন্তু এক একটা আলাদা আলাদা এপিসোড, একটার সাথে আরেকটার কিন্তু কোনো সম্পর্ক নাই। সাপোজ সে একটা পার্ট তুললো, তো দেখা গেল যে এই পার্টটা একটা নাট, কিন্তু সে এটাকে রংলি ক্লাসিফাই করলো অ্যাজ আ গিয়ার অর সামথিং এবং রং বাস্কেটে প্লেস করলো। তার মানে কিন্তু এই না যে তার পরে সবগুলো মুভি রং হবে, কারণ as soon as it places the part in the basket, that episode is done. অর্থাৎ ওই পার্টটার কাজ কিন্তু শেষ। এরপর সে আবার আলাদা অন্য একটা পার্ট তুলবে এবং সেটাকে তখন সে আইডেন্টিফাই করবে। সো তার প্রত্যেকটা মুভ বা তার প্রত্যেকটা অ্যাকশন কিন্তু একটা আলাদা আলাদা এপিসোড, এবং একটা কিন্তু আরেকটাকে কোনোভাবে এফেক্ট করে না। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি পার্ট পিকিং রোবটের এনভায়রনমেন্টটা এপিসোডিক। সো এপিসোডিক মানে হচ্ছে যদি একটা অ্যাকশন পরবর্তী অ্যাকশনকে ইনফ্লুয়েন্স না করে। তার মানে যদি দেখা যায় প্রত্যেকটা অ্যাকশনই এক একটা আলাদা আলাদা এপিসোড এবং এনভায়রনমেন্টে যে চেঞ্জ আসতেছে সেটা আসলে পরবর্তী অ্যাকশনকে এফেক্ট করতেছে না, সেক্ষেত্রে আমরা বলবো দ্য এনভায়রনমেন্ট ইজ এপিসোডিক। আর যদি দেখা যায় যে একটা অ্যাকশনের মাধ্যমে এনভায়রনমেন্টে যে চেঞ্জ আসতেছে সেই চেঞ্জটা পরবর্তী অ্যাকশনকে ইনফ্লুয়েন্স করতেছে, সেক্ষেত্রে আমরা বলবো দ্য এনভায়রনমেন্ট ইজ সিকোয়েন্সিয়াল। দ্য next distinction is discrete versus continuous. Discrete versus continuous. So this is also quite straightforward distinction. Discrete versus continuous মানে হচ্ছে, discrete means if the environment's number of states is fixed or finite. আর continuous means if the environment's number of states is infinite. তার মানে আমি আরো ক্লিয়ারলি বলি, ডিসক্রিট মানে হচ্ছে আমার এনভায়রনমেন্টটা কয়েকটা স্পেসিফিক স্টেটেই থাকতে পারবে এবং এই স্টেটগুলো ফাইনাইট অর্থাৎ কাউন্টেবল। আর কন্টিনিউয়াস মানে হচ্ছে দ্য এনভায়রনমেন্ট ক্যান হ্যাভ ইনফাইনাইট নাম্বার অফ স্টেটস, যেটাকে আমি আসলে কাউন্ট করতে পারবো না। যেমন আমরা যদি সাপোজ কোন এক্সাম্পলটা দিব, যেমন আমাদের ভ্যাকুয়াম ক্লিনার এজেন্ট, আমরা তার এনভায়রনমেন্টটা কিন্তু ডিসক্রিট বলতে পারি, কারণ আমরা যদি যে আমরা কিভাবে এনভায়রনমেন্টের স্টেট গুলোকে ডিফাইন করতেছি তার উপর আসলে ডিপেন্ড করে। বাট ইন জেনারেল উই ক্যান সে দ্যাট দ্য ভ্যাকুয়াম ক্লিনার এজেন্টস এনভায়রনমেন্ট ইজ ডিসক্রিট, কারণ এটা কিছু স্পেসিফিক স্টেটই হতে পারে এনভায়রনমেন্ট। যেমন যদি দুইটা রুম থাকে এ এবং বি, তাহলে একটা স্টেট হতে পারে এ রুমটা ডার্টি, বি রুমটা ডার্টি, বোথ আর ডার্টি। একটা স্টেট হতে পারে এ ডার্টি বি ক্লিন, একটা হতে পারে এ ক্লিন বি ডার্টি, একটা হতে পারে দুইটা রুমই ক্লিন। সো দেয়ার আর আ ফিউ স্পেসিফিক স্টেটস দ্যাট দ্য এনভায়রনমেন্ট ক্যান বি ইন। এবং অবশ্যই ভ্যাকুয়াম ক্লিনারের পজিশনটাও এখানে আমাকে কনসিডার করতে হবে, সে কোন রুমে আছে। চেস প্লেইং এজেন্টের কথা যদি চিন্তা করি, তার এনভায়রনমেন্টটা যদিও নাম্বার অফ স্টেটস অনেক বেশি, বাট স্টিল এটাও কিন্তু ডিসক্রিট এনভায়রনমেন্ট, কারণ নাম্বার অফ স্টেটসটা কাউন্টেবল। তো চেস প্লেইং এজেন্টের এনভায়রনমেন্ট হচ্ছে গিয়ে তার চেস বোর্ডটা, এবং চেস বোর্ডে পিসগুলোর কি কি পসিবল কনফিগারেশন হতে পারে সেটা কিন্তু আসলে কাউন্টেবল। যদিও ইটস আ ভেরি বিগ নাম্বার, আই থিঙ্ক আ চেস বোর্ড ক্যান হ্যাভ লাইক 17 মিলিয়ন স্টেটস অর সামথিং, still actually it's a finite number. We can actually count the number of states that the environment can be in.
whatever the flow of the game is. তাহলে কন্টিনিউয়াস এনভায়রনমেন্ট কোনটা? ডেফিনেটলি অটোমেটেড ট্যাক্সি। অটোমেটেড ট্যাক্সির এনভায়রনমেন্টটা কিন্তু টোটালি কন্টিনিউয়াস এনভায়রনমেন্ট। এখানে কিন্তু আমি একটা ফিক্সড নাম্বার অফ স্টেটস কখনোই কাউন্ট করতে পারবো না, কারণ এখানে প্রচুর অ্যাসপেক্টস আছে। এখানে রোড কন্ডিশন, আদার ভেহিকল আছে কিনা, পেডিস্ট্রিয়ান আছে কিনা, ট্রাফিক সিগন্যাল অন কিনা অফ কিনা, দেয়ার আর লটস অফ র্যান্ডম কম্পোনেন্টস, লটস অফ ডাইনামিক কম্পোনেন্টস। তো এটা এনভায়রনমেন্টটা কিন্তু টোটালি কন্টিনিউয়াস। আমি কখনোই কাউন্ট করে বলতে পারবো না যে এতগুলা স্টেটের মধ্যে দিয়ে আমার এজেন্টকে যাওয়া লাগতে পারে, বা এতগুলা স্টেটের মধ্যে তাকে নেভিগেট করা লাগতে পারে while going to its destination. It is not finite. There are infinite number of states possible for the agent. So এটার এনভায়রনমেন্টটা কিন্তু definitely continuous. Okay? So the last distinction, আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, আমি শেষ করে দেই। লাস্টেরটা সবচেয়ে ইজি, সিঙ্গেল এজেন্ট ভার্সেস মাল্টি এজেন্ট। This is the last distinction. Single agent versus multi agent. সিঙ্গেল এজেন্ট এনভায়রনমেন্ট মানে হচ্ছে যে এনভায়রনমেন্টে শুধুমাত্র আমার এজেন্টই কাজ করতেছে, নো আদার এজেন্ট প্রেজেন্ট। আর মাল্টি এজেন্ট এনভায়রনমেন্ট মানে হচ্ছে যেখানে আমার এজেন্ট ছাড়াও অন্যান্য এজেন্ট প্রেজেন্ট আছে। যেমন ভ্যাকুয়াম ক্লিনার এজেন্ট, তার এনভায়রনমেন্টটা সিঙ্গেল এজেন্ট, কারণ সে একাই ঘুরে ঘুরে রুম ক্লিন করতেছে, নো ওয়ান এলস দেয়ার। চেস প্লেইং এজেন্ট মাল্টি এজেন্ট, কারণ সে আছে এবং তার অপোনেন্ট আছে। সো সে চাল দিলে এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, আবার অপোনেন্ট মুভ করলেও কিন্তু এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে। সো ডেফিনেটলি মাল্টি এজেন্ট। অটোমেটেড ট্যাক্সি মাল্টি এজেন্ট, কারণ আমার ট্যাক্সি যেটা রাস্তায় আছে, অন্য ভেহিকলও রাস্তায় আছে, সো অনেক এজেন্টই আমার এনভায়রনমেন্টে ওয়ার্কিং, সো ইটস ডেফিনেটলি আ মাল্টি এজেন্ট এনভায়রনমেন্ট। ওকে, তাহলে আমরা মোটামুটি 6 ধরনের ডিস্টিংশন দেখলাম। fully versus partially observable, deterministic versus stochastic, static versus dynamic, episodic versus sequential, discrete versus continuous, single agent versus multi agent. তোমাদের কাজ হবে টেক্সট বুকটা দেখা। আমি তো এখানে এক্সপ্লেন করে দিলাম as much as possible। টেক্সট বুকে কিন্তু আরো প্রচুর এক্সাম্পলস দেওয়া আছে এবং খুবই ক্লিয়ারলি প্রত্যেকটা ডিস্টিংশন এক্সপ্লেন করে দেখানো আছে। সো ইফ ইউ লুক এট দ্য টেক্সট বুক, then these things will become even more clear to you. Okay? আজকে এখানেই শেষ করতেছি, আমাদের সময় অলমোস্ট শেষ হয়ে আসছে। তো আমি যেটা বললাম, আমি ট্রাই করব যাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে তাদেরকে আজকের মধ্যেই মিট লিংকটা পাঠিয়ে দিতে। তো যদি আমি লিংক না পাঠাই, ইনভাইটেশন না পাঠাই, তাহলে আমাকে একটা ইমেল দিয়ে দিও। যদি কালকে সকালের মধ্যে দেখো এখনো আসেনি, সেক্ষেত্রে একটা ইমেল দিয়ে দিবে আমাকে, রিমাইন্ডার ইমেল, আই উইল দেন সেন্ড ইউ অ্যান ইনভাইটেশন। এখন আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, অ্যাটেন্ডেন্সটা নিয়ে আমি তোমাদেরকে আজকে ছেড়ে দিব। ম্যাম একটা কনফিউশন ছিল। হ্যাঁ বলো। ওই 4 নম্বরে যেটা ছিল এপিসোডিক ভার্সেস সিকোয়েন্সিয়াল, ম্যাম হ্যাঁ, মানে এক্সাম্পল যদি দিতেন। এক্সাম্পল তো বললাম, সিকোয়েন্সিয়াল হচ্ছে তোমার যেমন আমাদের চেস প্লেইং এজেন্টের এনভায়রনমেন্ট, কারণ একটা মুভের কারণে যে এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে তার উপরে পরবর্তী মুভটা ডিপেন্ড করে। আর এপিসোডিক হচ্ছে পার্ট পিকিং রোবট, অর্থাৎ একটা রোবট আছে যে হচ্ছে কিছু মেশিনারি পার্টকে সর্ট করতেছে, তার এনভায়রনমেন্টটা এপিসোডিক, কারণ সে যখন একটা মেশিনারি পার্ট তুলে সর্ট করে কোনো একটা বিনে রাখতেছে, এর উপরে তার পরবর্তী সর্টিংটা কিন্তু ডিপেন্ড করে না। সে যদি একটা পার্ট ভুল সর্ট করে, তার মানে এই না যে পরবর্তী পার্টটাও সে ভুল সর্ট করবে, পরবর্তীটা সে কারেক্টলি সর্ট করতেই পারে। সো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিফিকেশন ইজ আ ডিফারেন্ট এপিসোড, এই কারণে তার এনভায়রনমেন্টটা এপিসোডিক। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওকে ওকে, সো লেট মি টেক দ্য অ্যাটেন্ডেন্স। আমি একটু এটা শেয়ার করি যাতে তোমাদের জন্য ইজি হয়, ট্যাবটা শেয়ার করে দিই। তানভীর হোসেন, প্রেজেন্ট ম্যাম। তানভীরুল আলম, সৌরভ সরকার, প্রেজেন্ট মিস। সুদীপ্ত অধিকারী, প্রেজেন্ট মিস। ম্যাডাম তানভীরুল আলম আছে ম্যাডাম, আমার মাইক অন হচ্ছে না। সুদীপ্ত অধিকারী, প্রেজেন্ট মিস। নার্গিস সুলতানা, মুশফিকুস সালেহিন, ইয়েস ম্যাম। শাহিদুল ইসলাম, জাভিদ হাসান তন্ময়, রিজওয়ান চৌধুরী, প্রেজেন্ট ম্যাম। সাদমান সাকিব, ইয়েস ম্যাম। আব্দুল মোত্তালেব, ইয়েস ম্যাম। তৌহিদুর রহমান, ইয়েস ম্যাম। কারিশমা হক, প্রেজেন্ট ম্যাম। ম্যাম তৌহিদুর রহমান আছে ম্যাম। ও সরি, মোহাম্মদ আব্দুল্লাহ, ইয়েস ম্যাম। শাহরিয়ার জামান, ইয়েস ম্যাম। রাইসুল ইসলাম,
নাফিউল ইসলাম, প্রেজেন্ট ম্যাম। প্রদীপ মজুমদার, ইয়েস ম্যাম। মহিউদ্দিন মুন্না, ইয়েস ম্যাম। কাবিলউদ্দিন বিশ্বাস, তাসিনা সাফা, ইয়েস ম্যাম। রাশেদা হাবিব শশী, ইয়েস মিস। নাবিলি হোসেন, প্রেজেন্ট ম্যাম। ফাহিম হক, প্রেজেন্ট ম্যাম। শাহরিয়ার হাসান, ইয়েস ম্যাম। তানভীর হাসান, ইয়েস ম্যাম। রকিবুল ইসলাম, তাহসিন হাবিব, প্রেজেন্ট ম্যাম। ইয়েস ইসলাম। হ্যালো মিস, আপনি কিছু বলছেন? ম্যাম কি ডিসকানেক্ট হয়ে গেল? সম্ভবত। Okay, sorry, I think I got disconnected. Just a second. আচ্ছা, কোথায় ছিলাম? তাসিন হাবিব, প্রেজেন্ট ম্যাম। চয়ন ঘোষ, প্রেজেন্ট ম্যাম। হামিম আহমেদ, হাসিবুল হাসান, ইয়েস ম্যাম। নাইমুদ্দিন আহমেদ, ইয়েস ম্যাম। তৌফিকুর রহমান, ইয়েস ম্যাম। সাকিব হোসেন, ইয়েস ম্যাম। ফারহানা আফরোজ, ইয়েস ম্যাম। শফিকুল ইসলাম, ইয়েস ম্যাম। সাফাত খান, প্রেজেন্ট ম্যাম। জেমস হেদায়েত জামান, প্রেজেন্ট ম্যাম। অর্পিতা সাহা, ইয়েস ম্যাম। আব্দুল্লাহ আল মাসুদ, প্রেজেন্ট ম্যাম। আতিকুল হায়দার, মুহসিনা রিফা, প্রেজেন্ট ম্যাম। আনিসুর রহমান। ইয়েস ম্যাম। Okay, thank you very much everyone for joining. ম্যাম See you on রেজিস্ট্রেশন Saturday. কমপ্লিট হয় না আর কি। ম্যাম জাভিদ হাসান ছিলাম ম্যাম। জাবির হাসান, আইডি কত? ম্যাম একদম উপরের দিকে 1710 Okay, okay. 036। আচ্ছা, যাদের রেজিস্ট্রেশন হয় নাই তারা চ্যাট জি, ma'am. উইন্ডোতে তোমাদের আইডিটা লিখে দাও, আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখবো, পরে দিয়ে দিব রেজিস্ট্রেশন। ম্যাম আমার রেজিস্ট্রেশন গতকাল কমপ্লিট হয়েছে, আমি এর আগের ক্লাসটাতে লিংক নিয়ে ঢুকছিলাম স্যার ম্যাডাম, কিন্তু আচ্ছা ঠিক আছে, যাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে আর সবারটা কমপ্লিট হোক, হ্যাঁ আমি একবারে বসে দিয়ে দিব, আমি গত ক্লাসের স্ক্রিনশট নিয়ে রাখছি, তো সবারটা একসাথে হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিব। ওকে ম্যাম। এই উইকটা যাক, তারপরে রেজিস্ট্রেশন লাস্ট ডেটটা যাক, তারপর আমি দিয়ে দেব আগেরগুলো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান, তোমাদের সাথে আমার স্যাটারডেতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।